and welcome from Game Changer. মাহে রমজানের আরেকটি দিন পার করার পরে আজকে আমরা মোটামুটি দিন শেষে গেম চেঞ্জারের পেজ থেকে, ফেসবুক পেজে থেকে আমরা আপনাদের সাথে একটা সেশনে যুক্ত হয়েছি। তো যারা যারা আমাদের সাথে আজকে জয়েন করেছেন প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি এবং আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। এবং যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন তার মানে আমরা এটা ধরেই নিতে পারি যে আপনি একজন জব প্রার্থী বা জব প্রত্যাশী। তো আশা করছি আপনার জবের প্রিপারেশনটাও সঠিকভাবে চলছে। আমি শেখ শাহির আহমেদ। আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট। আমি 43rd বিসিএস থেকে সিভিল সার্ভিসে যোগদান করেছি। ইতোপূর্বে আমি একাধিক রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কাজ করেছি। এছাড়া আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখানে যে ব্যক্তিটি সেই হচ্ছে আমি। গেম চেঞ্জারের পেজে বা গেম চেঞ্জার প্ল্যাটফর্মটিতে আমি ক্লাস নিয়ে থাকি। এছাড়া ইতোপূর্বে বাংলাদেশের স্বনামধন্য বেশ কিছু বা অলমোস্ট সবগুলো কোচিং সেন্টারই, যেখানে জব প্রার্থীদের সাথে মূলত স্ট্র্যাটেজিক ব্যাপার স্যাপারগুলোতে আদান প্রদান করা হয় বা কোচিং করানো হয়, যে ভাষাই বলেন না কেন, সেখানেও ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল বা ক্লাস নিতাম এক লম্বা সময় ধরেই। তো আজকে আমাদের সাথে আরো দুজন ইনস্ট্রাক্টর বা মেন্টর যুক্ত হবেন। আপনারা তাদের নাম এবং প্রোফাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারা একে একে কথা বলবেন। সো আমরা বরাবরের মতোই আমাদের এই সেশনটিতে যারা নতুন প্রার্থী বা নতুন পার্টিসিপেন্ট আছেন, যারা আজকে প্রথমবারের মতো আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন বা প্রথমবারের মতো এই রেকর্ড ক্লাসটি দেখছেন, তাদের উদ্দেশ্য এবং আমাদের কথা থাকবে। এছাড়া যারা ইতোপূর্বে ডিফারেন্ট কোনো একটা সেশন আমাদের সাথে পার্টিসিপেট করেছিলেন, আবার আজকে আমাদের সাথে পার্টিসিপেট করছেন, তাদের উদ্দেশ্য আমাদের কিছু বক্তব্য থাকবে। আমাদের মেইন এজেন্ডা যেটা, সেটা হচ্ছে 47 বিসিএস প্রিলিমিনারি যে এক্সাম, যেটা আসলে আমাদের জন্য ওয়েট করছে। খুব দ্রুতই হয়তো এই পরীক্ষাটা হয়ে যাবে। বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত যে তথ্য, সেই তথ্য অনুসারে আমরা যেটা জানতে পারছি যে আগামী জুন মাসে হয়তো এই প্রিলিমিনারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এর আগে এই পরীক্ষাটা মানে 47 বিসিএস প্রিলি হওয়ার সম্ভাবনাটা খুবই কম, আমরা এটা বলতে পারি। তো সেই প্রেক্ষিতেও যদি আমরা ভেবে নেই, আজকে হচ্ছে মার্চ মাসের 15 তারিখ, অর্থাৎ এই মাসের বাকি 15 দিন, মানে মাসে 15 দিন সময় আছে। এরপর এপ্রিল এবং মে। তো এই অ্যাপ্রোচেও যদি আমরা ভাবি তাহলে প্রায় 2.5 মাসের মতো সময় আছে। এখন প্রথম কোয়েশ্চেনের উত্তর হচ্ছে, একটা বিসিএস এর প্রিলিমিনারিতে পার্টিসিপেট করার জন্য আজকে যদি আপনি একদম কমপ্লিটলি একজন নিউ কামার হয়ে থাকেন, একদম নিউবি হয়ে থাকেন, তাহলে এই 2.5 মান্থস, 2.5 মাস সময় বা এই 75 দিন সময় আসলে যথেষ্ট কিনা। এইটার উত্তরটা আসলে খুবই সাবজেক্টিভ, এটার অবজেক্টিভ কোনো অ্যান্সার নেই। আহ, যদি আমাকে আমার নিজস্ব ব্যক্তিগত অপিনিয়ন আমাদের দিতে হয়, এখানে আমরা প্রত্যেকেই আমাদের অপিনিয়ন গুলো দিব। যেহেতু আপনারা যে জায়গাটাতে যেতে চাচ্ছেন, ইতোমধ্যে আমরা সেই জায়গাটাতে পৌঁছে গিয়েছি বা সেই এক্সাম গুলোকে ক্র্যাক করেছি। এর পাশাপাশি এখানে আপনাদের আজকে যে তিনজন মেন্টর আমরা আপনাদের সাথে থাকবো, প্রত্যেকে আমরা জব এক্সামের যে কোচিং গুলো বিসিএস নিয়ে, ব্যাংক জব নিয়ে যারা কাজ করে, সেখানে আমরা বেশ লম্বা সময় ধরে ক্লাস নিচ্ছি। তো আমাদের নিজেদের এই চাকরিগুলো ক্র্যাক করার অভিজ্ঞতা, এট দ্য সেম টাইম বিগত বেশ কয়েক বছর ধরে জব প্রত্যাশীদের সাথে কাজ করার অভিজ্ঞতা, অর্থাৎ আপনি আজকে যেখানে আছেন সেই জায়গা থেকে আমরা এই প্রিপারেশনটাকে যে আঙ্গিকে যেভাবে দেখেছি, আবার হচ্ছে আমরা অ্যাজ মেন্টরস ও টিচার্স আমরা ব্যাপারগুলোকে যেভাবে দেখি, দুইটার অভিজ্ঞতার সম্মিলনে আমরা একটা শর্ট বাট প্রিসাইজ একটা সেশন আমরা কন্ডাক্ট করব, যাতে করে আপকামিং এই এক্সামটাতে আপনি কিভাবে একটা বেস্ট পসিবল প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষাটা অবতীর্ণ হতে পারেন সেই সম্পর্কে কিছু ধারণা পান। তো এখন আমি এই প্রশ্নের উত্তরটাতে আসি, যেটা আমি বলছিলাম এই 2.5 মাস সময় এনাফ কিনা। তো এটার প্রথম উত্তর হচ্ছে ডিপেন্ডস। এটা একটু ডিপ্লোম্যাটিক উত্তর মনে হতে পারে, আমি একটু 30 সেকেন্ডে ব্যাখ্যা করে দিই। যার এই 2.5 মাস সময়ের মধ্যে কি আহ এমন কিছু ঘটনা ঘটবে যে যারা ইতোপূর্বে গত ধরেন 1 থেকে 1.5 বছর সময় খুব স্ট্রং প্রিপারেশন, খুব ভালো প্রিপারেশন নিয়েছে, 1 থেকে 1.5 বছর সময়, এদের মধ্যেও আনফরচুনেটলি যে ঘটনাটা ঘটবে, এই শেষ ভাগে এই 2 2.5 মাস 3 মাস সময়ের মধ্যে প্রপারলি পড়াশোনাটা র্যাপ করতে না পারার কারণে দেখা যাবে সে হয়তো প্রিলিমিনারি পরীক্ষাটায় কোয়ালিফাই করতে পারে নাই। অনেকে আছে পড়াশোনা র্যাপ করবে, সে ওভারবার্ডেন্ড হয়ে যাবে বা অনেক বেশি স্ট্রেস নিজের উপর নিয়ে ফেলবে। এর মধ্যে থেকে যেটা দেখা যাবে, বিসিএস প্রিলিমিনারি যে পরীক্ষাটা আছে, পরীক্ষার দিন পরীক্ষার হলে গিয়ে সে ব্লান্ডার করে ফেলবে। সেই ব্লান্ডারটা কেমন হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। সো বিং এ স্মার্ট ক্যান্ডিডেট উই নিড টু বি প্রিপেয়ার্ড ফর দ্য ওর্স্ট কেস সিনারিও। তাহলে এই মুহূর্তে আপনাকে সবার আগে, আপনি যদি ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে থাকেন, তাহলে প্রথম 2 মিনিট বক্তব্য আপনার উদ্দেশ্যে। আপনি যদি 1 1.5 বছর সময় বা অন্তত 6 মাস সময়, বিগত 6 মাস সময় ধরে আপনি কনসিস্টেন্টলি
প্রিপারেশন মানে নিয়ে থাকতেছেন বা নিচ্ছেন এরকম একজন প্রার্থী হন, তাহলে এই আপকামিং যে 2.5 মান্থস বা 2.5 মাস সময়, সেক্ষেত্রে আপনার কৌশলটা হবে ভিন্ন। আর যে ব্যক্তি একদমই আপনি বলতে গেলে ফাঁকিবাজ কিসিমের স্টুডেন্ট, বা নিজেকে ওই ট্যাগ দিতে পছন্দ করেন, বাট আপনি নিজেকে স্মার্ট বলেও কনসিডার করেন, আপনার মনে হয় আপনার অনেক বেশি আপনি মেরিটোরিয়াস, অল্প পড়লে আপনার মনে থাকে, তাহলে 2.5 মাস আপনি কিভাবে কি করবেন সেটা নিয়ে আমরা ব্রিফিংটা একটু পরে দিচ্ছি। তো ফার্স্ট ফর দ্য ফার্স্ট গ্রুপ অফ পিপল দ্যাট আই জাস্ট মেনশন, তাদের উদ্দেশ্যে কথা, আপনি যদি আহ একটা ফ্লোর মধ্যে থাকেন, তাহলে এই 2.5 মাসে আপনাকে যেটা চিন্তা করতে হবে, আপনাকে এখানে আমরা যেটাকে বলি, আপনাকে প্রপার স্ক্রিনিং করতে হবে। আপনি কি স্ক্রিনিং করবেন? স্ক্রিনিং করতে হবে হচ্ছে আপনাকে, এই বক্তব্যটা সবার উদ্দেশ্যে, বিসিএস এর মতো পরীক্ষাতে বা জব এক্সামটার সুনির্দিষ্ট মানে হচ্ছে আপনার কোনো এন্ডিং নাই, অর্থাৎ প্রস্তুতির কোনো শেষ নাই, পড়াশোনার কোনো শেষ নাই। জব এক্সামে সেই ব্যক্তিরাই বারবার সফলতার মুখ দেখে যারা আসলে একটা নির্দিষ্ট পরিমাণের প্রিপারেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট কোয়ান্টিটির পড়াশোনা বারবার রিপিটেডলি যারা নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করে। এই যে পড়াশোনাটুকু, এগুলোকে আমরা বলি কোর পার্টস বলতে পারি। প্রত্যেকটা বিষয়, যে বিষয়গুলোর উপর আপনার সামনে প্রশ্ন আসবে, সেই বিষয়গুলোর আপনি সব যদি একবারে পড়তে চান, এটা প্রথম সাময়িক মানে স্কুল লাইফের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বা কোনো টার্ম ফাইনাল পরীক্ষা না, যে আমার সিলেবাস এতটুকু, এটুকু পড়লাম এখান থেকে সব আসবে, ব্যাপারটা মোটেও এরকম হবে না। তো আপনাকে যেটা নিশ্চিত করতে হবে, যে অংশগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে, প্রশ্ন আসার ফ্রিকোয়েন্সিটা বেশি যে কন্টেন্ট গুলো থেকে, সেই কন্টেন্ট গুলো আপনাকে এখন এই মুহূর্তে আপনাকে দেখতে হবে। আপনি চাইলেও সব টপিকের উপর চোখ বুলিয়ে যেতে পারবেন না, এটা আপনি যতই চেষ্টা করেন, ইটস ভেরি ডিফিকাল্ট। এটা হচ্ছে ফ্যাক্ট। এখন যারা ফ্যাক্টকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারেন তারা অবশ্যই এক্সেপশনাল, মানে এক্সেপশনাল ক্যাটাগরিতে পড়বেন। তো যারা এক্সেপশনাল তারা অবশ্যই আমার মতো একজন কি বলবো নগণ্য ব্যক্তির কথা শোনার জন্য অপেক্ষা করছেন না, তা আপনি আমার এই সেশনটা শুনতেছেনও না। আপনি যদি আমার এই সেশনটা শুনেন, তার মানে মোটামুটি আমি তো হচ্ছে আপনি অ্যাটলিস্ট এক্সেপশনাল ক্যাটাগরিতে পড়েন না, আপনি মেরিটোরিয়াস, বাট আপনি ওই মানে কি বলবো জিন পরি কোয়ালিটির স্টুডেন্ট আপনি না, ক্যাটাগরি স্টুডেন্ট আপনি না। তাহলে এখন আপনাকে যেটা চিন্তা করতে হবে, যে আপনি বিগত 6 মাস 1 বছর 1.5 বছর যে প্রিপারেশনটা নিয়েছেন, এটা যাতে মানে আপনার ব্যর্থতায় পর্যবসিত না হয়। এই জন্য বাংলা কথা হচ্ছে, আপনাকে এখন লোভ সংবরণ করতে হবে। আমি সব সাবজেক্টে সবকিছু পড়বো, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে আপনাকে প্রত্যেকটা টপিক ভিত্তিক যে হাই ফ্রিকোয়েন্সি যে অংশগুলা কোর পার্ট, যে পার্টগুলো থেকে প্রশ্ন হবেই হবে, সেই পার্টগুলো আপনাকে এখন বারবার পড়তে হবে। সব পড়তে গেলে আপনি প্রিপারেশন শেষ করতে পারবেন না, এবং আপনার সামগ্রিকভাবে আপনার যে মানে পরিশ্রমটা করেছেন আপনি, সেই পরিশ্রমটা আপনার বেটার আউটপুট দিবে না। এটা হচ্ছে প্রথম কথা আপনাদের জন্য যারা লম্বা সময় ধরে পড়ছেন। দ্বিতীয় যে কথাটা বলবো, এটা বোথ গ্রুপ অফ যে ক্রাউড বা স্টুডেন্ট আপনারা যারা আছেন, লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন, মাত্র প্রস্তুতি শুরু করবেন, দুই ধরনের জন্যই। সেটা হচ্ছে বিসিএস পরীক্ষার যে ধাপগুলো আছে, প্রিলি, রিটেন, ভাইভা যেটাই বলেন, বাংলাদেশের জব মার্কেটের সাপেক্ষে সব থেকে ডিফিকাল্ট এক্সাম টু ক্র্যাক, এটা আমার মতে হচ্ছে বিসিএস প্রিলিমিনারি এক্সাম। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, নো ম্যাটার হাউ স্মার্ট ইউ আর, এই ধাপটা ক্র্যাক করাটাই হচ্ছে মোস্ট ডিফিকাল্ট। এখানে স্ট্র্যাটেজিক যে ব্যাপারটা আছে, সেই স্ট্র্যাটেজিক ব্যাপারটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি কতটুকু কন্টেন্ট আপনার ব্রেনে নিয়েছেন, তার থেকে আপনি কতটুকু বেটারলি আপনি স্ট্র্যাটেজি নিয়ে ইকুইপড হয়ে আছেন, সেটা ম্যাটার করবে। অর্থাৎ এই যে 200 মার্কের পরীক্ষাটা আছে, আপনাকে পরীক্ষার হলে ঢোকার আগেই এই যে 2-2.5 মাস সময়ের মধ্যে আপনাকে ফিগার আউট করে ফেলতে হবে, নো ম্যাটার হাউ টাফ অর হাউ ইজি দ্য কোয়েশ্চেন পেপার ইজ, আপনাকে আপনি মোটামুটি কোন রেঞ্জে প্রশ্নগুলো দাগাবেন। অর্থাৎ আপনি কি মোটামুটি 150 থেকে 160 এই রেঞ্জে প্রশ্ন দাগাবেন। আর এখানে বলে নিচ্ছি, আপনারা আগে একটু আপনাদের তিনজন মেন্টরের কথা শুনবেন। আমরা তিনজন তিনটা স্পেসিফিক সাইট কভার করব, তিনজনের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব অল্প সময়ের মধ্যে। এক একজন হয়তো আমরা 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট সময় কথা বলবো। তারপর আমাদের তিনজনের সেশন যদি হয়ে যায়, ধরেন তিনজন আমরা 15 মিনিট কথা বলবো, এরপর আমরা আপনাদের কোয়েশ্চেন নিব। যে কোনো কোয়েশ্চেন, নো ম্যাটার হাউ সিলি ইট মাইট সাউন্ড, আপনি অবশ্যই কোয়েশ্চেন করবেন রিগার্ডিং ইউর বিসিএস প্রিপারেশন। আপনি একজন নতুন প্রার্থী, আপনি একদম অনেকদিন ধরে পড়তেছেন, আপনি যেই হন না কেন, অবশ্যই আপনি এটাকে বলবেন, যে কোনো প্রশ্ন আমরা আপনাদের নিব। সো ফার্স্ট 45 মিনিটস ইউ জাস্ট লিসেন, বেসড অন দিস ব্রিফিং আপনি এরপর আপনার কোয়েশ্চেন গুলো করবেন, ঠিক আছে? আই গেস আমি আপনাদের বোঝাতে পারছি যে আমরা সেশনটা কিভাবে পরিচালনা করব। এখানে মার্কেটিং স্টান্টবাজি থাকবে না। আমরা কোর্স অফার করেছি, আপনারা জানেন। আমাদের কোর্স নিয়ে হয়তো ওই লাস্টে 1 মিনিট বলবো, বা আমি কথা বলা শেষ করার সময় বলে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আপনার এই মুহূর্তে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের সহায়তা প্রয়োজন, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা এমনিতে আমাদের হেল্প সিক করবেন, হ্যাঁ, ওইটা নিয়ে আমরা বদলেন না। ওকে, এনিওয়েজ,
সো আপনাকে যেটা আরেকটা ক্রুশাল পার্ট যেটা আমি বলছি, আপনি 150 থেকে 60টা কোয়েশ্চেন দাগাবেন, নাকি 160 থেকে 70টা কোয়েশ্চেন দাগাবেন, নাকি 130 থেকে 40টা কোয়েশ্চেন দাগাবেন, কতগুলা কোয়েশ্চেন দাগাবেন আপনার এটা ফিগার আউট করে ফেলতে হবে পরীক্ষার হলে প্রবেশ করার আগেই। ঠিক আছে, এটা এক একজনের জন্য এক এক রকম স্ট্র্যাটেজি থাকে। অনেকে দেখা যায় 140টা দাগায়, দাগিয়ে দেখা যায় মোটামুটি অন অ্যান এভারেজ 130টা 135টা এটা তারা কি করতে পারে, এটা হয়তো দেখা যায় তারা কালেক্ট করতে পারে। এই লেভেলের স্টুডেন্টসের সংখ্যা খুবই কম। মূলত বিসিএস পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ডিফিকাল্ট এটার কারণ এটা না যে এখানে অনেক কঠিন জিনিস আসে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্র্যাক বিকজ অফ এইটার কন্টেন্ট গুলা হচ্ছে ব্যাপক, অনেক মানে হিউজ, মানে আপনার হচ্ছে নাম্বার অফ কন্টেন্টস এখানে আছে। তো এত ডাইভার্সিফাইড কন্টেন্টস একবারে মাথায় রেখে মনে রেখে পরীক্ষার হলে গিয়ে 120 মিনিট সময়ে 200 কোয়েশ্চেনের অ্যান্সার করা ইটস নট এ ম্যাটার অফ জোক। সো আপনি হয়তো র্যান্ডমলি ক্যালকুলেট করে করে হিসাব করে ফেলতেছেন যে ও আচ্ছা আমি তো 130টা 140টা 130 বা 140 নাম্বার পাওয়া খুবই ইজি, বাংলায় আমি 35-এর মধ্যে আমি তো মোটামুটি কম হলেও তো আমি 28 পাবো, ইংলিশে আমি একটু দুর্বল তো কত পাই, কম হলেও তো আমি কত কথা কথা মানে 22 পাবো বা 24 পাবো বা 20 পাবো। এইভাবে এই যে হিসাব এগুলো হচ্ছে লিটারেলি একদম বোকার হিসাব, ফকিন্নি মার্কা হিসাব। এগুলা পরীক্ষার হলে গিয়ে বাস্তবায়িত করা খুবই ডিফিকাল্ট। আপনাকে ইকুইপড হইতে হবে, যেহেতু এখানে পার্টিকুলার কোনো বিষয় ভিত্তিক মিনিমাম নাম্বার পেতে হয় না। তা অর্থাৎ হচ্ছে যে ম্যাথে 30-এর মধ্যে আপনার এতই পেতে হবে, অন্তত 20 পেতে হবে, এরকম কোনো নিয়ম তো নাই। তো এই জন্য আপনাকে যেটা চিন্তা করতে হবে আপনার সোট অ্যানালাইসিস যেটাকে বলে, হ্যাঁ, আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই সোট অ্যানালাইসিস করে আপনাকে পড়তে হবে। যে আপনার স্ট্রেংথ হতে পারে যে না আমি ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি খুব ভালো বুঝি, তো সবার আগে আপনাকে নিশ্চিত করতে হবে ম্যাথ মেন্টাল 30-এর মধ্যে আপনি অন্তত 28 পাবেন, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার হতে পারে যে না আপনি বাংলা লিটারেচার খুব ভালো পারেন, তো বাংলা লিটারেচারের মধ্যে আপনার যে লেটস সে 20 মার্কের কোশ্চেন হচ্ছে বা 15 মার্কের কোশ্চেন হচ্ছে, এইখান থেকে আপনি মার্কস ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবেন। এইভাবে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হবে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। এবং শেষ মুহূর্তে যেটা বললাম আপনাকে ক্রিম যে অংশটুকু প্রপারলি স্ক্রিনিং করে যে অংশটুকু না দেখে গেলেই নয় সেই অংশটুকু আপনাকে পড়ে যেতে হবে। সো দ্যাটস ওয়্যার মেন্টরস লাইক আস কাম ইনটু প্লে। তো আমরা মূলত এইখানে আপনাদেরকে হেল্প করব যে এই 2 মাস 2.5 মাস সময় যে সময়টা বাকি আছে, এই সময়টা আসলে আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন, কোন বিষয়গুলো না গেলেই না, সেগুলো বর্তমান সময় বর্তমান পরিবর্তিত যে প্রেক্ষাপট আছে এই সবকিছুর সাপেক্ষে আপনার কিভাবে পড়া উচিত, সেই জায়গাগুলোতে আমরা মূলত ভ্যালু অ্যাড করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা গেম চেঞ্জের পক্ষ থেকে ওই মোটিভটাকে নিয়েই মূলত হচ্ছে আমরা এই কন্টেন্টটাকে বা একটা কোর্স আউটলাইন আমরা মূলত সাজিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে কাইন্ডলি একটু মিউট করবেন, একটু মিউট করবেন। আমরা কোয়েশ্চেন আনসার সেশন নিব, আমি একটু কিছুক্ষণ আগে বলেছি। আপনাদের 3জন মেন্টর, আমরা 3জন মোটামুটি আমরা ধরেন 10টা 45 বা 50-এর মধ্যে আমরা আমাদের ব্রিফিং শেষ করে দেবো, এরপর আমরা আপনাদের কোয়েশ্চেন নিব, যতক্ষণ থাকে যে কোনো কোয়েশ্চেন আমরা নিব। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা জুমে আপনারা কোয়েশ্চেন করে রাখতে পারেন, বা ফেসবুকে আপনারা যদি লাইভ দেখে থাকেন সেখানে কোয়েশ্চেন করতে পারেন। আমি আমাদের এক্সিকিউটিভ যিনি আছেন তাকে বলবো তুমি কোয়েশ্চেন গুলো একটু নোট রাখো, 3জনের ব্রিফিং শেষ হলে এই কোয়েশ্চেন গুলো তুমি একটু পাস করে দিবা। আচ্ছা, এনিওয়েজ, সো এইটা হচ্ছে ওভারঅল। তাহলে এই সময়টাতে যারা আপনারা একদমই নতুন, লেটস সে আপনারা একদমই প্রিপারেশন নিচ্ছে, মানে মাত্র হঠাৎ করে আপনার চিন্তা ভাবনা হয়েছে এই আমি তো অ্যাপ্লাই করে রাখছিলাম, বাসা থেকেও তো আমাকে মোটামুটি একটু পড়তে বলতেছে, হ্যাঁ এখন আমি কি করব, মানে এরকম একটু মানে দোটানায় আছেন বা ভাবছেন যে আহ, আসলে প্রিপারেশন নেওয়া শুরু করবেন, সেই ক্ষেত্রে এখন এই 2-2.5 মাস সময়কে আসলে এনাফ কিনা, এটার উত্তরও হচ্ছে একটু ডিপ্লোম্যাটিক, ইট ডিপেন্ডস। যারা মোটামুটি একটু ওয়েল ইকুইপড, লেটস সে যার ইংলিশ কমিউনিকেশনের কমিউনিকেটিভ ইংলিশের মোটামুটি একটু দখল আছে, বা ইংলিশ গ্রামার একটু আগে পড়ে রেখেছেন, এরকম হতে পারে। কারো আছে ম্যাথমেটিক্যাল স্কিলস এর বেশ ভালো, কেউ আছে যে আপনার ইন এন্ড অ্যারাউন্ড আপনার সারাউন্ডিংস এ মানে মানে কি ঘটছে প্রতিদিনের ঘটনা প্রবাহ যেগুলো আছে, এই ঘটনা প্রবাহগুলো সম্পর্কে আপনি একটু ওয়াকিবহাল আছেন, আপনি পেপার পত্রিকা মোটামুটি একটু রেগুলার ফলো করেন, সেই ক্ষেত্রে আপনার চান্সেস কি বেশি থাকবে যে 2.5 মাস সময় একটু প্রপার আউটলাইনের মধ্যে থাকলে আপনার টিকে যাওয়ার সম্ভাবনা আছে। এবং অনেকেই এটা টিকে, অনেকেই বলতে সংখ্যাটা পার্সেন্টেজ ওয়াইজ চিন্তা করলে যে খুব বেশি ব্যাপারটা এরকম না, বাট অনেকেই আছে যারা নিজের প্রায়র যে তাদের যে নলেজ বেসটা আছে সেই বেসটার উপর তারা বেসটাকে তারা ক্যাপিটালাইজ করে তারা বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারে। এবং দেখা যায় পরীক্ষার হলে পরীক্ষার দিন তারা যদি একটু প্রেশার ফ্রি থাকতে পারে এবং তারা দেখা যায় লাকটাও ফেভার করতে হয়। এখানে 3টা জিনিস লাগবে ভাই, নো ম্যাটার হাউ মেরিটোরিয়াস ইউ আর,
প্রিলি পাস করতে সেটা আপনাকে হেল্প করবে না। আপনাকে প্রথমত স্ট্র্যাটেজিক হইতে হবে। আপনি যে খুব মেরিটোরিয়াস, আপনার খুব ভালো ব্রেইন আছে, আপনি ইংলিশ খুব ভালো লিখতে পারেন, এই জিনিসগুলো আপনার প্রিলিমিনারি পরীক্ষায় চালানোও হেল্প করবে না। এটা আমার একদম ব্যক্তিগত মতামত, এটা আপনার অন্য মেন্টররাও বলতে পারে। আপনাকে বিসিএস প্রিলি মানে হচ্ছে খুবই একটা স্টেরিওটিপ, মানে স্টেরিওটাইপ একটা প্রিপারেশন, আপনাকে খুবই টিপিক্যাল একটা প্রিপারেশন নিতে হবে, এবং এটা খুব বেশি মাত্রায় এখানে আপনার ধৈর্যের ব্যাপারটা ইনভলভ। সো এখন আপনার ওই ধৈর্যের গেম খেলার টাইম নেই, তার একদম নতুন প্রার্থী এই আড়াই মাসে বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে একটা প্রপার আইডিয়া নিয়ে কোন কোন টপিক গুলো থেকে কম বেশি বেশি প্রশ্ন আছে সেগুলো আপনাকে পড়তে হবে। এন্ড ইফ ইউ আর ফরচুনেট এনাফ, আপনাদের মধ্যে থেকে একটা অংশ প্রিলিও পাস করে যাবে। ঠিক আছে, আপনার মেরিট যতটুকু আছে, আপনি যতটুকু মেধাবী, যে পরিমাণ মেধাবী, এই মেধার জায়গাটা দেখার সময় আপনি পাবেন যখন আপনি রিটার্ন পরীক্ষাতে পার্টিসিপেট করবেন। সো আমরা মূলত ওই চিন্তাটা করি, যারা একদম নতুন প্রার্থী, তাহলে তারা আপনারা যদি গেম চেঞ্জার আমাদের সাথে এখন ইনভলভ হন, সেই ক্ষেত্রে আপনার কিভাবে বেনিফিটেড হবেন? আপনার কি পিলি পাস করে যাবেন? নো, উই আর নট সেইং দ্যাট অ্যাট অল। পুরাতন প্রার্থীদের ক্ষেত্রে বলছি না, বাট এই আড়াই মাস আপনাকে কোন পথে দৌড়াতে হবে সেইটা আপনি যেমন বুঝতে পারবেন। প্রিলিতে আপনি একা একা পড়লে হয়তো আপনি ধরেন 80 পাওয়ার মতো মার্কস আপনি তুলতে পারতেন, হয়তো এখানে আপনি একটা প্রপার আউটলাইনের মধ্যে বা প্রপার একটা গাইডলাইনের মধ্যে আপনি থেকে হয়তো এই মার্কসটা হয়তো আপনার 100 হতে পারে, এটা এর বেশি হতে পারে, কমও হতে পারে। মানে এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি বলছি, বাট দ্য থিং দ্যাট উইল ম্যাটার দ্য মোস্ট সেটা হচ্ছে আপনি যখন পরবর্তীতে 48 বিসিএস এর জন্য আসলে নিজেকে প্রিপেয়ার করবেন, তখন দেখা যাবে যে কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে, কোন বিষয়গুলো বাদ দিতে হবে, সেই এই টপিকটা সম্পর্কে আপনার একদম একটা ক্ল্যারিটি চলে আসবে। তো সেই জায়গা থেকে আমরা আপনাদের পার্টিসিপেশনটা নিশ্চিত করার জন্য আমাদের জায়গা থেকে আমরা পার্টিসিপেশন বা সাবস্ক্রিপশন ফি যেটা আছে সেটাকে খুব নমিনাল রেখেছি। আমরা এই 47 বিসিএস এর জন্য যে ব্যাচটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে টার্গেট 130 ব্যাচ, এই ব্যাচটার আমরা নাম দিয়েছি। এইখানে একদম ফুল ফ্লেজেড, এটা 100-150 ক্লাসের কোনো প্রোগ্রাম না। প্রত্যেকটা সাবজেক্টের যে বিষয়গুলো পরীক্ষার হলে ঢোকার অন্তত 1-2 মাস আগে পড়ে যেতে হয়, আমরা 3জন বিসিএস ক্যাডার আছি, আরো 1-2জন বিসিএস ক্যাডার আছেন যুক্ত হবেন যারা আপনার ক্লাস নেবেন বিভিন্ন বিষয়ের। তো আমরা কোন কোন টপিক গুলো পড়েছি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে রিভিউ করে দিব, মানে পড়াইয়া দিচ্ছি, ক্লাসের মধ্যে কথা বলছি, আপনি সেগুলো শুনবেন, কিছু আপডেটেড কন্টেন্ট পাবেন। এবং এখানে আমরা দেখা যায় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকি। ওয়াইল স্টাডিং আপনার যখন কোনো একটা প্রবলেম আপনার সামনে অ্যাপিয়ার করবে, সেগুলাকে আপনি আমাদের অপিনিয়ন নিতে পারবেন, ফিডব্যাক নিতে পারবেন। সো এই ভ্যালুটুকু আমরা আপনাদের জন্য অ্যাড করছি। তো এখানে প্রত্যেকটা সাবজেক্ট, লেটস সে ম্যাথ, তারপর হচ্ছে আমাদের সায়েন্স, আইসিটি, এই ব্যাপারগুলো আমরা কিভাবে পড়াচ্ছি বা পড়াবো সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবে এমডি তৌহিদুল ইসলাম। আর হচ্ছে জেনারেল নলেজ, ইংলিশ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে জোয়ার ইউসুফ হাসান। ঠিক আছে, তৌহিদুল ইসলাম হচ্ছে 41st বিসিএস থেকে বিসিএস ইনফরমেশন ক্যাডারের একজন ইন্ডাক্টি। আর জোহার ইউসুফ হাসান হচ্ছেন, আপনারা অনেকে তাকেও চিনেন, 43rd বিসিএস থেকে, সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, হ্যাঁ, এসিপি, ট্যাক্সেশন ক্যাডারে যোগদানকৃত। তো তারা দুজন বলবেন। সো আমি জাস্ট আমার এন্ড থেকে যদি শেষ করি, আমরা এই ব্যাচটাকে সাজিয়েছি টোটাল 45 সেশনস থাকবে আমাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন কোন টপিক গুলো আমরা সিলেক্ট করেছি। এই টপিক গুলোর উপর আগেই বলেছি এটা কম্প্রিহেন্সিভ কোনো কোর্স না, এখানে শেষ মুহূর্তে যে বিষয়গুলো দেখে যেতে হয় সেই বিষয়গুলোকে আমরা এই কন্টেন্ট আলোকে দেখাবো। আমরা যেহেতু ব্যাচটা শুরু করেছি, আমাদের সপ্তাহ দুয়েক হয়ে গিয়েছে, আমাদের এক একটা মডিউল রেকর্ড অ্যাক্সেস থাকবে। আমাদের ক্লাসগুলো পরিচালিত হয় জুমে। এছাড়া আমাদের ফেসবুকে সিক্রেট যে গ্রুপ আছে, সিক্রেট গ্রুপে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আপলোড করা থাকে, আপনারা সবগুলো ক্লাসে সবসময় দেখতে পাবেন। আমরা আজকে থেকে আগামী 3 দিনের জন্য, অর্থাৎ আজকে আগামীকাল পরশু 3 দিনের জন্য আমাদের এই ব্যাচে যারা এনরোল হবেন আপনাদের জন্য সাবস্ক্রিপশন ফি রেখেছি। লাস্ট যা রেখেছিলাম তার থেকে কম, অর্থাৎ অনলি 800 টাকা, 799, অর্থাৎ 800 টাকা দিয়ে আপনারা আমাদের সাথে সাবস্ক্রাইব করতে পারবেন, আমাদের এই ব্যাচটাতে যুক্ত হতে পারবেন। এখন এখানে এছাড়া এখানে আমরা বলে রাখছি, আমরা ঈদের পরপরই আমরা 48তম বিসিএস প্রিলিমিনারি এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট, পেট্রো বাংলা, এনএসআই সহ বিসিএস ব্যতীত অন্যান্য যে ফার্স্ট ক্লাস জবগুলো আছে সেই জবগুলোর প্রিপারেশনের জন্য আমরা ব্যাংক জব, বাংলাদেশ ব্যাংকের এসব সব এই মানে বিসিএস ব্যতীত অন্যান্য সব, মানে গ্রেড 1 যে জবগুলো আছে, গ্রেড 1 বলতে 9 গ্রেডের জবের কথা বলছি, এগুলোর জন্য আমরা আমাদের প্রিপারেশন কোর্স, এই দুইটা কোর্স আমাদের সামনে আসছে, সেখানেও ইনস্ট্রাক্টর বা মেন্টর হিসেবে আপনারা আমাদেরকে পাবেন। আমরা গেম চেঞ্জার কিভাবে পড়াই, কেমন কন্টেন্টের ক্লাস নিয়ে, এগুলো দেখার জন্য আপনারা আমাদের জব গেম চেঞ্জার নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটার মধ্যে আপনারা আমাদের ক্লাসেস গুলো রাখা আছে। জব রিটেনেও আমাদের স্পেশালাইজেশন আছে, সে আপনারা সেই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন, আমাদের কন্টেন্ট গুলো দেখে আইডিয়া নিতে পারেন। এবং এখন আপনারা অ্যাকচুয়ালি সাবজেক্ট ভিত্তিক কিভাবে কি পড়তে হবে সেটার জন্য ফার্দার, মানে আপনারা আপনার সামনে বাকি দুজন ইনস্ট্রাক্টর কথা বলবেন। যারা আপনারা আমাদের সাথে এনরোল হতে চান এই ডিসকাউন্টেড ফিতে, এই যে আমাদের অ্যাডমিশন প্রসিডিওরটা এখানে দিয়ে দেওয়া আছে,
আপনি এই যে 01896303215, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমাদের গেম চেঞ্জারের ফেসবুক পেজে আপনারা আমাদের মেসেজ করতে পারেন, অথবা এই নাম্বারে মূলত আপনাকে বিকাশ পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে যে অ্যামাউন্টটা দেওয়া আছে এটা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, আমাদের পেজের অথবা পেজের ইনবক্সে নক দিলে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। তো আমি এই মুহূর্তে ব্যাটনটা পাস করছি আহ কার কাছে, তৌহিদুল ইসলাম বা জোহার ইউসুফ হাসান। জোহার, তুমি কি আছো? জোহার, হ্যাঁ, আমাদের সাথে কি? তৌহিদ ভাই শুরু করুন। তৌহিদ ভাই শুরু করবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি তৌহিদুল ইসলাম নাও, মানে সে কন্টিনিউ করবে। তৌহিদ ভাই প্লিজ কন্টিনিউ করেন, আমি আমার পার্ট থেকে শেষ করেছি। আপনি তো ছিলেন, আপনি একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কয়েকটা স্পেশাল সাবজেক্ট যেগুলো নিয়ে আপনি ডিল করেন, কাইন্ডলি তারা এখন কিভাবে প্রিপেয়ার করবে, আমাদের সাথে অ্যাড হলে তারা আসলে কি অ্যাডভান্টেজ গুলো পাবে, অথবা সর্বোপরি আপনি আপনার সেশনটুকু আসলে আপনি 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ সময়ের মধ্যে আপনি একটু বলে দিন। ধন্যবাদ। ধন্যবাদ শাহির ভাই। তো আপনাদের সাথে আমার পরিচয়টা শেয়ার করি, সবার সাথে হয়তো বা পরিচয় নাই। আমি হচ্ছি মোহাম্মদ তহিদুল ইসলাম। বর্তমানে আমি 41তম বিসিএস থেকে তথ্য ক্যাডারে কর্মরত আছি। এর পূর্বে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ছিলাম সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। তার পূর্বে ছিলাম চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একে এজিএম মেম্বার সার্ভিস হিসেবে। এছাড়াও আসলে আমি পল্লী বিদ্যুতায়ন বোর্ডে, তারপর হচ্ছে চট্টগ্রাম ওয়াসা প্রধান বিদ্যুৎ পরিদর্শকের কার্যালয়ে চাকরি পেয়েছিলাম, বাট আসলে যোগদান করার প্রয়োজন হয় নাই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পরিচয়। আর বিভিন্ন কোচিং এ পড়িয়েছি, বর্তমানে তো জব কোচিং গুলোতে পড়াচ্ছি, আর তার পূর্বে আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং গুলোতে পড়ানো হয়েছিল। এই হচ্ছে আমার মোটামুটি টিচিং লাইনে এক্সপিরিয়েন্স। তো এখন হচ্ছে আপনাদের সাথে আমি কিছু ব্যাপার শেয়ার করি। আমি আপনাদের তো মোটামুটি আসলে ফিজিক্স, এখানে তো ফিজিক্স পড়াবো না, আপনাদের সাথে মূলত আহ গণিত এবং হচ্ছে বিজ্ঞান, মানসিক দক্ষতা, এই সাবজেক্ট গুলো নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব। তো সাবজেক্ট ভিত্তিক আমাদের এখন যে ব্যাচটা চালু আছে, সেখানে আমাদের টার্গেট অর্থাৎ 47তম বিসিএস এর জন্য আমরা মোটামুটি আসলে 65% মার্ক টার্গেট করে পড়াশোনা করছি। ব্যাচটা অলরেডি চালু হয়ে গিয়েছে। তো আমাদের এখন টার্গেট হচ্ছে 130, অর্থাৎ 65% মার্ক ক্যারি করা জন্য যতটুকু পড়া দরকার ততটুকু আমরা ক্লাসে পড়ছি, এবং আগামীকাল আপনাদের একটা ফ্রি ক্লাসও নিব। আর আমাদের পূর্বের ক্লাসগুলো হয়তো বা ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। এখন আমি কিছু পয়েন্ট নিয়ে কথা বলি। 2.5 মাস, শাহির ভাই যেটা বললেন, 2.5 মাস আসলে পর্যাপ্ত সময় আমার মতে এবং আমার এক্সপিরিয়েন্সে। যদি আপনি 2.5 মাস আসলে নিজের সাথে অনেস্ট থাকেন, আপনি যদি প্রতিদিন 10 ঘন্টা করে পড়েন, তাহলে 2.5 মাসে আসলে বিসিএস এ প্রিলিটা জাস্ট কোয়ালিফাই করার জন্য এনাফ। এখানে আপনি যে অনেক বেশি নাম্বার ক্যারি করতে পারবেন তেমন না, বাট কোয়ালিফাই করার জন্য কিন্তু আসলে অনেক বেশি নাম্বার প্রয়োজন হয় না। এখন আমি একটু এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। দেখেন, আপনি যখন এক্সাম হলে যাবেন, আমি এক্সাম হলের স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আর সাবজেক্ট নিয়ে হয়তো বা 5 মিনিট পরে কথা বলবো। 5টা মিনিট আমি এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলি। তো যাদের মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে, বা আসলে প্রিপারেশন তো শেষ নাই, যারা একবার সিলেবাসটা কাভার করে ফেলেছেন, একবার মোটামুটি সবগুলো সাবজেক্টের যতটুকু আমাদের পিএসসির সিলেবাস দিয়ে আছে তারা একবার পড়ে ফেলছেন, তাদের জন্য এখনকার কথাটা। তারা এখন মডেল টেস্ট দেওয়া শুরু করবেন। আর মডেল টেস্ট দিতে গেলে, বা আপনি যখন রিয়েল এক্সামও দিতে যাবেন, তখন আসলে যে ব্যাপারটা ঘটবে, আপনি আসলে 3 টাইপের কোশ্চেন পাবেন। টাইপ 1, যে কোশ্চেনের আনসার গুলো আপনি পারেন, এটা আপনার কাছে ওকে, আপনি এগুলো পারেন। টাইপ 2 টাইপের কোশ্চেন পাবেন, যেগুলো আপনি পারতেন, কোনো একটা সময় পড়ছেন বাট ভুলে গেছেন। আর টাইপ 3, এই কোশ্চেন গুলো আপনি আসলে কখনো পড়েন নাই, এবং আপনি আসলে এটা চিন্তা করলেও পারবেন না। আপনি এই 3 টাইপের কোশ্চেনের মাঝেই থাকবেন। এখন এক্সাম হলে গিয়ে আপনি আসলে কিভাবে আনসার করবেন? আপনার প্রথম কাজ হবে, যেমন ধরেন 1 নাম্বার কোশ্চেনটা আপনি গেলেন, তো 1 নাম্বার কোশ্চেনটা টাইপ 1 এর মধ্যে পড়তেছে, আপনি এই কোশ্চেনের আনসারটা পারেন, আপনি এই বৃত্তটা ভরাট করে দিবেন, আনসার ক্লিয়ার। তারপর ধরেন 2 নাম্বার কোশ্চেনটায় গেলেন, এখানে আপনার কাছে 4টা অপশন দেওয়া আছে, আপনি অপশন এ এবং অপশন ডি অর্থাৎ ক এবং ঘ নিয়ে কনফিউজড। ক রাইট আনসার হতে পারে, আর ঘ রাইট আনসার হতে পারে, কিন্তু খ এবং গ এই দুটো রাইট আনসার হবে না কনফার্ম। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, কোয়েশ্চেন পেপারই আপনি খ এটা কেটে দিবেন, এবং গ এটা কেটে দিবেন, এবং এই কোশ্চেনটাকে আপনি গোল মার্ক দিয়ে রাখবেন। আর 1 নাম্বার কোশ্চেন তো আপনি আনসারটা পেরেছিলেন, আপনি 1 নাম্বার কোশ্চেনটা রাইট দিয়ে দিবেন। এটা কোশ্চেন আনসার করা শেষ।
2 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে হয়তোবা সেটা টাইপ 2 তে পড়তেছে, তার মানে আপনি ক এবং গ এই দুইটা রাইট আনসার হতে পারে, এবং খ এবং গ এটা আনসার হবে না, আপনি কনফার্ম কোশ্চেন আপনি কেটে দিবেন এবং কোশ্চেনটা গোল দাগ দিয়ে রাখবেন। তারপর 3 নম্বর কোশ্চেন, এখানে হয়তোবা আপনি এই কোশ্চেনটা কখনো পড়েনি নেই, আপনার এটা আনসার করা আপনার পক্ষে পসিবল। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোশ্চেনের ভেতরেই আপনি কোশ্চেনের এই নাম্বারটা কেটে দিবেন, কারণ এটা নিয়ে আমি আসলে চিন্তাই করব না। এভাবে আপনি পুরো 100টা কোশ্চেনে যাবেন। 100টা কোশ্চেন যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনি একটু ব্যাক আসবেন, ব্যাক এসে দেখবেন যে এই 2 নম্বর কোশ্চেন যেটা আসলে পারার সম্ভাবনা আছে, এই পুরা কোশ্চেন যেতে যেতে অনেক কথা আপনার কানে আসবে, এবং আপনার ব্রেনও কিন্তু এই জিনিসটা নিয়ে আপনার অবচেতন মনে এটা আপনার ভেতরে কাজ করতে থাকবে যে কোনটা রাইট আনসার হতে পারে। তো যদি মনে পড়ে যায় এবং আশপাশ থেকে আসলে অটোমেটিক কিছু ব্যাপার স্যাপার চলে আসে, এবং চলে আসার পরে আপনি মোটামুটি ডিটারমাইন্ড হয়ে যেতে পারবেন এটা আনসার করবেন কি করবেন না। তো 200টা কোশ্চেন কভার করে আসার পরে যখন আপনি এখানে ব্যাক আসবেন, ব্যাক আসার পরে আপনি যদি এটা আপনার মনে পড়ে এবং আপনি কনভিন্সড হন তাহলে আপনি আনসার করবেন, আদারওয়াইজ এটাও কেটে দিবেন। এভাবে আপনি টাইপ 2টাও কভার করে ফেলবেন। এরপরে টাইপ 3 এর ব্যাপার যেটা যেটা আসলে আপনি আসলে কখনোই পারতেন না, এই ব্যাপারগুলো যদি আপনি মোটামুটি আশপাশ থেকে কনভিন্সড হয়ে যান, কথাবার্তা তো চলতেই থাকে আশপাশে, আপনার কানে অনেক কিছুই চলে আসে, আপনি কথা বলতে না চাইলেও অনেক কিছু চলে আসে, যদি আপনি কনভিন্সড হন তখন এটা নিয়ে আপনি চিন্তা করতে পারেন। এবং চিন্তা করাটা আসলে ক্যালকুলেটিভ চিন্তা করতে হবে। ক্যালকুলেটিভ চিন্তাটা কেমন? আপনি কোশ্চেন দেখে হয়তোবা বুঝতে পারতেছেন যে এই কোশ্চেনটা 120 মার্ক, 120 মার্কে পাস হতে পারে। আপনি হয়তোবা 110 রাইট আনসার করতে পারছেন, আপনি কনফিডেন্ট যে এই টাইপের অর্থাৎ টাইপ 1 টাইপের 110টা কোশ্চেন হয়ে গেছে, আপনি হয়তো 10 মার্কের জন্য আটকে যাচ্ছেন। তখন আপনি যেটা করবেন, এই যে টাইপ 2 তে যারা ছিল অর্থাৎ আপনি কনফিউজড, এদের একটু বেশি করে আনসার করে ফেলবেন, যাতে এই টাইপের আপনি যদি এই টাইপের কোশ্চেন যদি 20টা থাকে আপনি 20টাই আনসার করে ফেলবেন, তাহলে দেখা যাবে হয়তো বা 20টা থেকে 12 বা 13টা হয়ে যেতে পারে। তখন আপনি এখান থেকে কিছু নেট মার্কস পাচ্ছেন। আর যদি বুঝতে পারেন যে না আসলে কোনোভাবেই হচ্ছে না, তখন আপনি মোটামুটি চিন্তা ভাবনা করে একদম যেটা ক্রস দিয়ে দিচ্ছেন, যেটা আনসার করা সম্ভব মানে আপনার পক্ষে সম্ভব না, বাট আপনি আশপাশ থেকে মোটামুটি কিছু নিউজ আসছে সেখান থেকে একটু বেশি পরিমাণ আনসার করে দিবেন। কারণ বেশি পরিমাণ আনসার করলে যেটা হয়, থিওরি অফ প্রবাবিলিটি অনুযায়ী কিছু মার্কস আসলে অ্যাড হয়ে যায়। তো এটা আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, পরীক্ষার আগে হয়তোবা এই ব্যাপারগুলো নিয়ে আরো অনেক ডিটেলস এক্সাম্পল দিয়ে দিয়ে কথা বলবো। আজকে সময়েও একটু সংক্ষিপ্ততা রয়েছে। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট গুলো নিয়ে। তো আমি যদি একটু ম্যাথ নিয়ে কথা বলি, তো ম্যাথে আমরা টোটাল আসলে 10টা লেকচার আপনারা দেখতে পেরেছেন, ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটিতে টোটাল 10টা লেকচার আছে। তো এখানে শুধু 10টা লেকচারই আসলে না, আমরা এখানে প্রথমে যদি বলি 10টা লেকচার সেটা নিয়ে যদি আগে কথা বলি, এই 10টা লেকচারে আমরা আসলে 60% মার্ক পাওয়ার জন্য যেই কয়টা টপিক আসলে কভার করতে হয়, 60% বা 65% বা 70% মার্কস পাওয়ার জন্য যেই কয়টা টপিক কভার করতে হয়, আমরা এক্স্যাক্টলি সেই কয়টা টপিক কভার করব। আমরা ক্লাসে ম্যাথ সলভ করব, প্রতিটা ম্যাথ আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব, সবগুলা টাইপের ম্যাথ বোঝার চেষ্টা করব। তারপরে এইভাবে আমরা আসলে ক্লাসটা শেষ করব। তারপরে আপনারা যে যে ম্যাথগুলোতে আসলে আটকে যাবেন সেই ম্যাথগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবেন। এরপর সেই ম্যাথগুলো নিয়ে আমরা আসলে সলভ ক্লাস করব। অন্যান্য সাবজেক্টে খুব বেশি সলভ ক্লাসের প্রয়োজন না হলেও আসলে ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এক্সিস্টিং ব্যাচে যেহেতু বেশ অনেকজন স্টুডেন্ট আছে, তাদের অনেকেই অনেক ম্যাথে আটকে যাচ্ছেন। তো সেই ম্যাথগুলো নিয়ে আমরা সাধারণত মঙ্গলবারে একটা সলভ ক্লাসের আয়োজন করি। তাহলে আপনারা সেই সলভ ক্লাসও আমাদের সাথে ওই প্রবলেমগুলো শেয়ার করতে পারবেন। সায়েন্সের ক্ষেত্রে আসলে যেই টপিকগুলো পড়লে আমরা পড়লে বলতে কি জাস্ট এটা পড়া বা ইনফরমেশনটা এক্সচেঞ্জ না, যে টপিকগুলো বুঝতে হবে আমাদের সেই টপিকগুলো আমরা ক্লাসে বোঝার চেষ্টা করব, এবং মোটামুটি যাতে আমরা 65% থেকে 70% মার্ক আমরা এনশিওর করতে পারি, সেগুলো আমরা মোটামুটি ক্লিয়ার ডিটেলস আলোচনা করব। এটা আপাতত 47 এর জন্য আমাদের টার্গেট, আমরা যাতে মোটামুটি 65 থেকে 70% মার্ক হোল্ড করে আসতে পারি, সেভাবেই পড়াশোনা করব। এবং আমি বিশ্বাস করি যারা আমাদের সাথে আছেন এবং যদি শেষ পর্যন্ত থাকেন, প্রিলিমিনারি পরীক্ষার আগ পর্যন্ত থাকেন এবং ততটুকু পড়াশোনা করতে পারেন, তাহলে আশা করি আসলে 47 এর প্রিলি হয়তো বা মিস হবে না।
আমি আশা করতে পারি। বাকি কাজটা আপনাদের করতে হবে। বাকি কাজ বলতে আমি যেটা আপনাদের সাজেস্ট করব, এভরিডে আপনারা 10 আওয়ার্স করে পড়ার চেষ্টা করবেন। 10 ঘন্টা করে যদি পড়ার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় না যে আপনি আগামী 2.5 মাস থেকে 3 মাস, 3 মাসে যদি 10 ঘন্টা করে পড়েন, আপনার কিন্তু প্রায় 900 ঘন্টা পড়া হয়ে যাচ্ছে। আপনি যদি বিসিএস এর জন্য 900 ঘন্টা আসলে পড়েন, 3 মাস যদি পড়েন, 900 ঘন্টা, 3 মাস কিন্তু অনেক কম সময় না। 900 ঘন্টা যদি পড়েন, প্রিলিমিনারি আসলে ফেল করার কোনো কারণই নেই। আর আমাদের টার্গেট তো আসলে অনেক বেশি না, আমাদের টার্গেট আপাতত 130। আর এরপরে আমরা 48তম বিসিএস এর জন্য যেই চেষ্টাটা করব, সেটা হচ্ছে এই ব্যাচটা হয়তো বা ঈদের পরপরই আমরা শুরু করার চেষ্টা করব। ঈদের পরপর ইনশাল্লাহ শুরু হবে। 48তম বিসিএস এর ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে 150 মার্কস। তো এখন মনে হতে পারে যে 48 তো আমরা অনেক বেশি সময় নিয়ে পড়াশোনা করব। আসলে প্রথম 100 মার্কস তোলাটা খুব সহজ। এই 100 মার্কস থেকে আপনি 110 মার্কস করতে গেলে কিন্তু আপনাকে লেভার অনেক বেশি বাড়াতে হয়। নাম্বার কিন্তু জাস্ট 10 মার্কস, বাট অনেক বেশি মার্কস বাড়াতে হয়। এরপরে আপনি 110 থেকে 120-তে কনভার্ট করার জন্য পড়াশোনার পরিমাণ কিন্তু অনেক বেশি বাড়াতে হয়। আমরা যদি আহ মোটামুটি 6 মাস যদি প্রিপারেশন নিতে পারি, তাহলে আমরা আশা করি যে 48তম বিসিএস এর জন্য 150 মার্ক এনশিওর করে আসতে পারবো, এবং সেভাবে আমরা পড়াশোনাটা করবো। তো আপনাদের কোয়েশ্চেন আনসারে হয়তো বা আরো ডিটেলস আলোচনা হবে। আমার সময় আসলে আমি দেখতে পাচ্ছি শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন আমাদের জোহায়ের স্যারের কাছে হ্যান্ড ওভার করবো। আর এরপর আপনাদের সাথে মূলত কথা হবে, বিভিন্ন কোয়েশ্চেন আনসার নিয়ে কথা হবে। তো আমাদের জোহায়ের ইউসুফ হাসান, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জোহার ইউসুফ হাসান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার প্রথমে পরিচয়টা দিয়ে নিই। আমি 43তম বিসিএস এর সহকারী কর কমিশনার হিসেবে বিসিএস ট্যাক্সেশন ক্যাডারে আছি। এছাড়াও আমি আহ, বিভিন্ন জব কোচিং এ ক্লাস নিয়ে থাকি, এবং আমি মূলত যে সাবজেক্টগুলো পড়াই এটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংলিশ। কারণ আমার লাইফে প্রথমে আমি ইংলিশ টিচার হিসেবেই আহ, মানে আমার ক্যারিয়ার স্টার্ট করি। প্রথমে আমি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়াই, পরবর্তীতে বিসিএস এ শিফট করার পর আমি হচ্ছে সাধারণ জ্ঞানে টিচার হিসেবেও আসলে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিয়ে আর কি এখনো ক্লাস নিচ্ছি। এছাড়াও আমি ব্যাংক কোচিং এর প্রতিষ্ঠানগুলোতেও পড়াই, এবং ব্যাংক কোচিং এ মূলত আমি সাধারণ জ্ঞান এবং ইংলিশের দুইটা সাবজেক্টে পড়াই। এছাড়া বিসিএস ইংলিশ রিটেন এবং ব্যাংক রিটেন ইংলিশেরও ক্লাস নিয়ে থাকি। তো আজকে যেহেতু আমাদের দুজন আমার সহকর্মী ভাই এই বিসিএস এর প্রিপারেশনের ব্যাপারে ব্যাপক বেসিক নিয়ে কথা বলেছে, আমি খুব বেশি সময় নিব না। আমি জাস্ট এখানে গুরুত্বপূর্ণ দু একটা কথা বলবো, যেটা তো আশা করি আপনাদের কাজে আসবে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কেউ যদি আমাকে বলতেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ঠিক আছে। তো আমি বিসিএস এর প্রিলি প্রিপারেশনের ব্যাপারে একটা জিনিস বলি, যে বিসিএস এর প্রিলি প্রিপারেশনের কোনো শেষ নাই, এটা তো আমরা মূলত সকলেই জানি। সিলেবাস অনেক হিউজ, এবং আমি যতই পড়ি না কেন এটা আমি কোনো সময় শেষ করতে পারবো না। আমরা যদি কোনো সময় চিন্তা করি যে প্রিলি প্রিপারেশন আমি পুরোপুরি কমপ্লিটলি শেষ করব, এরপরে এটা রিভাইজ করব, এটা আসলে কোনো দিনই সম্ভব হবে না। কারণ এটার সাথে প্রত্যেক দিন ইনফরমেশন নতুন নতুন যুক্ত হয়, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়, নতুন নতুন আমাদের বিভিন্ন জিনিস, আর শিখার তো আসলে কোনো শেষ নেই। তো প্রিলি প্রিপারেশন কোনোদিন শেষ হবে না, এটা হচ্ছে একটা প্রথম আমাদের ডিসক্লেইমার। এবং দ্বিতীয়, যদি আমরা একটা তথ্য দিই, যেহেতু প্রিলি প্রিপারেশন শেষ হবে না, সেহেতু আমরা রিভিশনের যে একটা ব্যাপার থাকে, রিভিশনের ব্যাপারে অনেক সময় পিছিয়ে পড়ি। যেহেতু আগে আমরা চিন্তা করি যে আমার তো এখনো শেষই হয় নাই সিলেবাস, সিলেবাস শেষ করে পরবর্তীতে রিভিশন দিব পরীক্ষার আগে, সেটাও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। যেহেতু আমরা রিভিশন দেই না, এই কারণে পরীক্ষার আগে আমাদের কনফিডেন্স খুবই কম থাকে। কনফিডেন্স কম থাকার কারণে অনেক সময় হতাশ মনে হয় যে এত কিছু এখনো দেখে যেতে পারি নাই, এটা বাকি ওইটা বাকি দেখা। হতাশ মনে হয়, পরীক্ষার আগের দিন আমরা কনফিডেন্ট থাকি না, পরীক্ষার হলেও আমরা কনফিডেন্ট থাকি না। দেখা যায় আমরা যখন প্রশ্ন দেখে আমরা অ্যান্সার করা শুরু করি। ভাই যেরকম বললাম, আমি একটা ব্যাপারে কমপ্লিটলি একমত। ভাই তো বলছে যে প্রথম 100টা ইজিলি অ্যান্সার করা যায়,
আমার কাছে মনে হয় 100টাও প্রথমে ইজিলি অ্যান্সার করাটা খুবই ডিফিকাল্ট হয়। আপনারা যদি কেউ ভালো মতো সিরিয়াসলি প্রিপারেশন নেন, আপনি যদি প্রথমে এটা চিন্তা করেন যেগুলো আমি শিওর প্রথমে ওই জিনিসগুলো দাগাবো, দেখবেন আপনার 90 থেকে 95টার মতো দাগাইতে পারবেন যদি খুব ভালো প্রিপারেশন হয়। আপনি কনফিডেন্টলি যদি দাগাইতে চান, যেটার মধ্যে আপনার কোনো কনফিউশন নেই, আপনি দেখবেন 90 থেকে 95টা আপনি কারেক্টলি দাগাইতে পারছেন। এরপরে এখন 90 থেকে 95টা তো আপনার কাটমার্ক আসবে না, আপনার 120 থেকে 130 লাগবে। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখন অনেকগুলো কনফিউজিং প্রশ্ন দাগাইতে স্টার্ট করবেন, বা যেগুলোর মধ্যে আপনার 50-50 বা পড়েছিলেন ঠিক মতো মনে আসতেছে না এরকম প্রশ্ন। তো তখনই গিয়ে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি গুলা আপনারা কাজে লাগাতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনার মার্কটা যেন 95 থেকে 130 পর্যন্ত যায়। আমাদের ব্যাচের নাম টার্গেট 130, আমরা চাই আপনারা 130 পর্যন্ত যেন অ্যান্সার করতে পারেন। তাহলে এই 95 থেকে 130 পর্যন্ত অ্যান্সার করার জন্য আমরা কি স্ট্র্যাটেজি নিতে পারি? প্রথম কথা হচ্ছে আমরা যেই পড়াগুলা পড়েছি এটা গুছাই নিয়ে আসতে হবে, এবং ইম্পর্টেন্ট জিনিসগুলা আমাদের চোখ বুলে যেতে হবে, যেন পরীক্ষার হলে গিয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলা আমরা কনফিউশনের মধ্যে না পড়ে যাই। যেগুলো আমরা পারি না ওগুলো তো পারি না, তবে আমরা যেগুলো পড়েছি গুরুত্বপূর্ণ জায়গায় যদি আমরা পড়ে যাই, তাহলে আমার মনে হয় না যে 130 মার্কের কম কেউ অ্যান্সার করে আসবে। 130 আপনারা কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারবেন, তবে 130 অ্যান্সার করলেও যে 130 পাবেন এটা তো প্রায় একটা অমূলক কথা, এটা তো আসলে সম্ভব হয় না। কারণ আপনারা জানেন পরীক্ষার হল থেকে বাইর হওয়ার পর পরই দেখবেন যে বিভিন্ন প্রশ্ন যেগুলো আপনি একদম কনফিডেন্টলি অ্যান্সার দিয়ে বের হয়েছেন, ওইগুলোর মধ্যেও আস্তে আস্তে অনেক ঝামেলা বের হয়। তো আপনি 130 অ্যান্সার করলে এটা অটোমেটিক আপনার দেখা যাবে কারেক্ট আপনার 120 হয়েছে, আর আপনার 10টা আরো ভুল গিয়েছে, তার মানে আপনার নেগেটিভ মার্কিংও চলে আসতেছে। তার মানে আপনি 130 তো পাবেনই না, উল্টা 112 বা 115 এরকম মার্ক চলে আসে যদি ভালো পরীক্ষা হয়। আর যদি আপনি 140 থেকে 150টা দাগান, সেই ক্ষেত্রে আপনার একটা চান্স থাকে যে 130 পাওয়ার। তো আমাদের এই ব্যাচের মূল টার্গেট হচ্ছে যেন আমরা 130 কভার করতে পারি বা 130 পর্যন্ত পাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ আহ মানে পড়ার জিনিস হচ্ছে সেগুলো পরীক্ষার প্রশ্ন আসবে আমরা মোটামুটি কনফিডেন্ট, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ট্রেন্ড এবং প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি, ওই জায়গাগুলো আমরা যেন কোনোভাবেই মিস না করি। আমি আপনাদেরকে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি কোনো একটা বাজারের বিসিএস ডাইজেস্ট বই কিনে পুরোপুরি ভাবে কমপ্লিট করেন, আপনারা মোটামুটি পিলিতে চান্স পেয়ে যাবেন। পিলিতে চান্স পাওয়ার জন্য একটা বিসিএস ডাইজেস্ট বই মোর দেন এনাফ। আপনার ডাইজেস্টটা যদি ভালো করে পড়েন, মোটামুটি সাধারণত আপনার পিলিতে চান্স পেয়ে যাবেন। তবে আসলে এটাতে আপনার কোনো বেস গড়ে উঠবে না, এবং আপনার রিটেনের জন্য তো আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে খালি ডাইজেস্ট করে যদি আপনার পিলি পাস করেন। কারণ আমাদের একটা বেসিক থাকা খুব গুরুত্বপূর্ণ রিটেনের জন্য। তো এই ডাইজেস্ট আমরা যেটা পড়ি, এই ডাইজেস্টটাই হচ্ছে আমরা এখানে আমাদের ক্লাসগুলোর মাধ্যমে শেষ করব। আপনারা ডাইজেস্ট বই পড়তে যাবেন, তখন দেখবেন, যদি আমি বললাম যে ডাইজেস্ট কমপ্লিট করলে পিএইচডিতে সাধারণত চান্স হয়ে যায়। তবে ডাইজেস্ট কমপ্লিট করাও কিন্তু ইজ নট এ ম্যাটার অফ জোক, ডাইজেস্ট কমপ্লিট করাও অনেক বড় একটা ব্যাপার, ডাইজেস্টের মধ্যে আসলে অনেক তথ্য থাকে। তো দেখবেন ডাইজেস্ট পড়তে গেল, ডাইজেস্ট কিছুটা পড়তে গিয়ে পরে দেখবেন আপনি ডাইজেস্ট আসলে কমপ্লিট করতে পারতেছেন না। তো এখানেই আমরা আসি, আমরা হচ্ছে যে আপনারা ডাইজেস্টটা পড়তেন, এই ডাইজেস্টটা হচ্ছে আমরা ক্লাস আকারে আপনাদেরকে নিয়ে দিব। ডাইজেস্টটা কি, যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে পড়ায় দেওয়া, যেন এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে আপনারা কোনোভাবেই মিস না করেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে আপনাদের মূলত 3টা সাবজেক্ট পড়বো, একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আর ইংলিশে কিছু ক্লাস আমি নিব এবং কিছু ক্লাস তো শাহিদ ভাই নিবেই। তো এই মূলত 3টা সাবজেক্ট আমি আপনাদের কভার করবো। তো এখানে আপনি বুঝতেই পারতেছেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এ 30 মার্ক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ 20 মার্ক, মোট 50 মার্ক, আর ইংলিশে আমাদের আরো 35 মার্ক। তো এই ইংলিশে 35 মার্কের মধ্যে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে মানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে লিটারেচার পার্ট। গ্রামার পার্ট হচ্ছে 20 মার্ক এবং লিটারেচার পার্ট হচ্ছে 15 মার্ক। তো আমরা যে জিনিসটা করব, এই লিটারেচার পার্ট আমাদের টার্গেট থাকবে আমরা যেন লিটারেচারে 9 থেকে 10 পাই, এটা হচ্ছে আমাদের টার্গেট। লিটারেচারে যেন আমরা 9 থেকে 10 পাই, এবং গ্রামারে যেন আমরা ম্যাক্সিমাম মার্ক ক্যারি করতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট। যেটা গ্রামার হচ্ছে আমরা 18 থেকে যেন 20 পাই। অনেক সময় হয়তো 20 পাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না, কারণ যদি বেসিকের দুর্বলতা থাকে বা এরকম কোনো ভোকেবের ওয়ার্ড আসতেই পারে যেটা হয়তো আমাদের জানা না থাকতে পারে। এই জন্য 20টা হচ্ছে, 20 ইজ টু অ্যাম্বিশাস। 20 না, আমি বলবো যে 18, এটা টার্গেট থাকবে আমাদের 18। তাহলে গ্রামার পার্টে 18 এবং লিটারেচার পার্টে আমাদের 10। আমরা কোনো সময় 10-এর উপর বলবো না আপনাকে টার্গেট করতে। যদি এটা লং কোর্সও হয় তাও আমি বলবো না যে লিটারেচারে আপনার 10-এর উপর টার্গেট করেন। 10 পাওয়া itself is a very good mark in literature.
যদি লিটারেচারের ব্যাকগ্রাউন্ড না হয়ে থাকে সেক্ষেত্রে লিটারেচারের 15-10 পাওয়া ইজ এ অ্যাবসলিউটলি অ্যামেজিং মার্ক। এক্ষেত্রে আমাদের ইংলিশ আমরা 28 হচ্ছে আমাদের টার্গেট। আমরা যেন মিনিমাম 28 পাই, ইংলিশে 28টা কিন্তু খুবই ভালো মার্ক। বিসিএস প্রিলিতে মনে রাখবেন দুইটা কি সাবজেক্ট হচ্ছে বাংলা এবং ইংলিশ। বাংলা এবং ইংলিশ এই দুটো হচ্ছে কি সাবজেক্ট। কেন? কারণ এই দুইটার মধ্যে 35 প্লাস 35 70 মার্ক থাকে, অনেক বড় একটা মার্ক এরা ক্যারি করে। তো এই 35 মার্কে কোনোটাই যদি আপনি খারাপ করেন সেক্ষেত্রে দেখা যাবে প্রিলিতে আপনার কাট মার্ক আসবে না। এটা আপনার মোটামুটি 100% শিওর থাকে। আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স যতই পড়েন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যতই পড়েন, যদি বাংলা এবং ইংলিশ এটার মধ্যে আপনার অ্যাভারেজের চেয়ে কম মার্ক চলে আসে তাহলে দেখবেন আপনার কাট মার্ক কম চলে আসছে। ধরেন ইংলিশে 35টা প্রশ্ন, ইংলিশে মোটামুটি 22 পাওয়া যাচ্ছে, বা যারা ভালো স্টুডেন্ট সবাই মোটামুটি 22 পর্যন্ত পাচ্ছে। এখন এখানে যদি আপনি মনে করেন 19 পান সেক্ষেত্রে কিন্তু আপনার কাট মার্ক আসবে না। 22 হচ্ছে একদম অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে আপনার কম চলে আসছে। সেই ক্ষেত্রে অন্য যে কোনো একটা সাবজেক্টে হয়তো আপনার অনেক ভালো করলে সেক্ষেত্রে হয়তো চান্স থাকতে পারে। আবার বাংলার মধ্যে ধরেন সবাই পাচ্ছে 25, এখন বাংলার মধ্যে আপনি পেয়ে গেলেন 20, এখানে কিন্তু 5 মার্কের একটা ডিফারেন্স। এই 5 মার্কে দেখবেন আপনার কাট মার্কের জন্য একটা বড় মানে সমস্যা সৃষ্টি করবে, যে 5 মার্ক আপনি দেখবেন কমে গেছে কাট মার্কে। এটা আমার একটা এক্সপিরিয়েন্স, হয়তো এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স থাকতে পারে, বাট আমার মনে হয় যে বাংলা এবং ইংলিশ দুটা ভাইটাল সাবজেক্ট প্রিলিমিনারির জন্য। আর ইংলিশ তো অবশ্যই, রিটেন ইংলিশে ভালো করলে আপনি অ্যাকচুয়ালি একটা ক্যাডার আসার সম্ভাবনা থাকে। ইংলিশে তো 200 মার্ক থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি রিটেন ইংলিশে খারাপ করেন আপনার ক্যাডার আসার সম্ভাবনা আসলে খুবই ক্ষীণ হয়ে যায়। আর ইংলিশে যত বেশি মার্ক পাবেন তত ভালো আসলে ক্যাডার আপনি এক্সপেক্ট করতে পারেন। এছাড়া অন্যান্য সাবজেক্ট গুলো তো যে যার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা হোল্ড করেই, তবে ইংলিশ একটা কি পার্ট, কারণ ইংলিশে 200-র মধ্যে অনেকে পাবে 140, আবার ইংলিশে 200-র মধ্যে অনেকে পাবে হচ্ছে 70-75। তো কই এখানে 70 আর কই হচ্ছে 140, এখানেই 70 মার্কের একটা গ্যাপ হয়ে যায় ইংলিশে। এই 70 মার্কের গ্যাপ যদি একবার আপনার ইংলিশে হয়ে যায়, এই 70 মার্ক আসলে আপনি বাকি সবগুলো পরীক্ষা দিয়েও উঠাইতে পারবেন। আপনি যদি ম্যাথে খুব ভালো হন হয়তো ম্যাথে আপনি 50-এ 50 পাবেন, হয়তো আপনি ইংলিশে 70 পেয়েছেন, ম্যাথে আপনি 50-এ 50 পেয়েছে। আরেকটা ছেলে সে ইংলিশে 140 পেয়েছে, হয়তো ম্যাথে সে অত ভালো না, সে ম্যাথে 50 পেলো না, কিন্তু সে কিন্তু ম্যাথে ঠিকই 35 উঠাতে পারবে যদি সে সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকে। তার মানে ম্যাথে আপনি মাত্র পার্থক্য করতে পারবেন 50, কিন্তু ইংলিশে যে সে 70 মার্কের পার্থক্য করে ফেলেছে, এটা কিন্তু বাকি আপনি কোনো পরীক্ষাতেই মোটামুটি ভাবে বলতে পারি যে কাভার করতে পারবেন। তো ইংলিশ আমাদের খুব ভালো মতো শিখতে হবে। তো যেহেতু আমরা এখন 47তম প্রিলি নিয়ে চিন্তিত, যেহেতু আমাদের একটা শর্ট কোর্স এটা এবং শর্ট টাইমের মধ্যে আমরা শেষ করতেছি, সেহেতু আমরা 130 মার্ক আপনাদেরকে আনার দায়িত্ব নিয়েছি। এবং আমি বিশ্বাস করি যে আমরা যেভাবে আপনাদেরকে গাইড করব, এই গাইডেন্সে যদি আপনারা পড়েন আপনারা 130 পর্যন্ত মার্ক আনতে পারবেন। বাকিটা তো অবশ্যই 130ই যে কাট মার্ক এটাও তো বলা যায় না। যদি পরীক্ষার প্রশ্ন একটু অর্থোডক্স টাইপের না হয়, একটু আনঅর্থোডক্স কোয়েশ্চেন করে এবং ডিফারেন্ট প্যাটার্নের কোয়েশ্চেন করে, সেক্ষেত্রে অবশ্যই কাট মার্ক কমে যেতে পারে। 130 পাইলে যে চান্স হবে এরকম না, সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে 105-এও আপনারা প্রিলিতে চান্স পেয়ে যেতে পারেন। ওইটা তো ভিন্ন হিসাব। তবে আমাদের টার্গেট থাকবে যে রিসেন্ট ট্রেন্ড এবং রিসেন্ট প্যাটার্ন অনুযায়ী আমরা দেখছি যে 130 পাইলে আমাদের টার্গেট হয়ে আমাদের দিল্লিতে কাটমার্ক চলে আসে এবং আমরা 130-এর জন্য আপনাদেরকে পড়াবো। তো আশা করি আমাদের পড়ানোর মধ্যে কোনো ত্রুটি থাকবে না এবং আপনারা যেহেতু সরাসরি আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। যদি কোনো ম্যাথে আপনাদের সমস্যা হয় সেহেতু সরাসরি আপনারা ম্যাথের প্রশ্নটা আমাদেরকে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। যেই থাকুক না কেন, আমি শাহির ভাই বা তহিদ স্যার যেই থাকুক না কেন, যেই আগে দেখে সেই অ্যান্সারটা করতে পারবে, আপনাদেরকে দিয়ে দিতে পারবে, সলিউশনে হয়তো একটু দিবে। ইংলিশের যে কোনো প্রশ্ন আপনি যে কোনো জায়গায় যদি গ্রামারের কোনো জায়গায় একটা প্রবলেমে আটকায় যান, সেক্ষেত্রে সরাসরি আমাদেরকে তাৎক্ষণিক জিজ্ঞাসা করতে পারবেন এবং আমরা যখনই ফ্রি থাকবো আমরা অবশ্যই আপনাদেরকে উত্তরটা দিয়ে এটা সলিউশন দিয়ে দিব। এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে আমাদের সাথে আপনারা সরাসরি কানেক্টেড থাকতে পারতেছেন, অন্যান্য জায়গায় হয়তো এই সুযোগটা থাকে না। তো আমার মূলত কথাটা একটুকুই ছিল। আশা করি যখন আমরা ক্লাসে যাব, আমরা যখন ক্লাস স্টার্ট করব তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমরা কিভাবে আসলে এই 130 মার্ক আপনাদের জন্য ম্যাপ আউট করেছি। তো যদি কারো প্রশ্ন থাকে এবার আমি প্রশ্ন নিব। আর যদি আপনাদের আরো অন্যান্য টিচারও আছে আমাদের সাথে যুক্ত, তাদের কাছেও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাদেরকে করতে পারে। আর কোর্স ফির ব্যাপারটা আরেকবার যদি বলে দেই, কোর্স ফি হচ্ছে বর্তমানে 799 টাকা, টার্গেট 130 ব্যাচের জন্য। আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ, এটা বলার কারণ হচ্ছে যেহেতু আমরা ব্যাচটা শুরু করেছি সপ্তাহ 1 দেড় সপ্তাহ 2 সপ্তাহ হলো, দ্যাটস আমরা এই অপরচুনিটিটা দিচ্ছি সবার জন্য। অ্যাভেল যারা করতে চান করতে পারেন, ইটস এ ভেরি মেয়ার অ্যামাউন্ট। আর এছাড়া আমরা আসলে কোন ক্লাসগুলো কিভাবে নিয়ে থাকি, আমাদের এই ক্লাসগুলো সম্পর্কে যদি কারো যদি আইডিয়া নেওয়ার কিছু থাকে, সেই ক্ষেত্রে আপনার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা শুরুতে দেখিয়েছি পুনরায় বলে দিচ্ছি আমরা। আপনারা সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজের ইনবক্সে নক করতে পারেন। নক করলে আমরা আপনাদেরকে অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করবো। 08963032115 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এছাড়া আপনাদের কোনো কোনো কোয়েশ্চেন থাকলে, একজন একটা কমেন্ট দেখেছি জুমে করেছেন, নীতি নামে একজন করেছেন যে কি কি বই পড়বেন প্রিলি রিটার্নের জন্য। এই মুহূর্তে আসলে যে আমরা যদি 47তম বিসিএস প্রিলি নিয়ে কথা বলি, আপনার অন্য স্যাররাও বলবেন, আমার যেটা অপিনিয়ন এই মুহূর্তে অনেক বেশি বই কেনাটা হবে বোকামি। আপনি যে কোনো একটা ডাইজেস্ট কিনতে পারেন। ডাইজেস্টের ক্ষেত্রে আমার প্রেফারেন্স থাকবে প্রিসেপ্টরস এর একটা ডাইজেস্ট আছে, সেই ডাইজেস্টটা আমি পার্সোনালি আমার কাছে এটা ভালো লেগেছিল যখন আমি পড়েছি। এছাড়া আমার মনে হয় ডাইজেস্টের বাইরে ছোট কিছু বই আপনি চাইলে পড়তে পারেন। হয়তো জেনারেল নলেজের জন্য যখন আপনি পরীক্ষার আগে সাম্প্রতিক যে বিষয়গুলো বা যে বিষয়গুলো চেঞ্জ হবে সেটার জন্য আমার রেকমেন্ডেশন থাকবে ওই আপনারা চাইলে রিসেন্ট ভিউ একটা বই পাবলিশ হয়, অথবা এটা হচ্ছে মোহাম্মদ নাইম হোসেন নাইম ভাই আছেন একজন, উনি বইটা লেখেন, এটা পড়তে পারেন। এছাড়া বোধহয় ওই যে আলালস এর একটা বই পাবলিশ হয়, বইটার নাম কি জিকে ফ্ল্যাশ আওয়ার বা সামথিং, ছোট কন্টেন্টের বই যেগুলা আমার মনে হয় একটা ডাইজেস্ট যারা একদম লাস্ট মোমেন্টে পড়তে চাচ্ছেন। হ্যাঁ, এটা আমরা শুরু থেকে একদম যারা একদম গ্রাউন্ড ওয়ার্ক করবেন, ফ্রম দ্য স্ক্র্যাচ যারা প্রিপারেশন নেবেন, তাদের জন্য বুকস কি কি হতে পারে সেটা নিয়ে হোপফুলি আমরা একটা সেশন করব। সেই সেশনে আমরা বিস্তারিত বলবো, ওইটা এখন এই মুহূর্তে প্রয়োজন নাই। যারা 47-এর প্রস্তুতি নিয়ে চিন্তা করছেন, এখন অনেক বেশি বই না কিনা আমার মনে হয় একটা ডাইজেস্ট, এছাড়া ছোট ছোট আর একটা দুইটা বই কিনতে পারেন। হয়তো দেখা যাচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য আপনারা বিসিএস কনফিডেন্সের একটা বই আছে লিটারেচারের জন্য, এই হ্যান্ডবুক টু ইংলিশ লিটারেচার সম্ভবত, ওইটা পড়তে পারেন। এটা আমার অপিনিয়ন। এছাড়া আমি অন্যান্য ইনস্ট্রাক্টরদের আপনাদের মেন্টরদের আমি অপিনিয়ন নিতে চাচ্ছি। তৌহিদ ভাই যদি বলতেন এরপর। না, 47-এর জন্য এখন আসলে ডাইজেস্টই যথেষ্ট। এক্স্যাক্টলি আর এক্স্যাক্টলি। আর সাম্প্রতিকের জন্য এখন রিসেন্ট ভিউ বের হলে সেটা পড়তে পারেন, আর আমরাও সাম্প্রতিকটা আসলে গুছিয়ে দিব এক্সামের আগে আগে। আমরা এক্সামের ডেট হয়ে গেলে তখন যখন আমরা গেস করতে পারবো যে কোশ্চেনটা আসলে হয়ে গেছে, তখন আমরা সাম্প্রতিকটার একটা শর্ট নোট তৈরি করে আপনাদেরকে আসলে প্রোভাইড করব। তো খুব বেশি আহ আসলে টেনসড হওয়ার কোনো কারণ আমার মনে হয় নাই। আর আমি বলছি যে এই মুহূর্তে যেটা বললেন ডাইজেস্টই এনাফ। অন্য যদি বই কিনতে যান তাইলেই মনে করেন হচ্ছে একটা বোকামি হয়ে যাবে। আর আমি আরেকটু বাড়ায় যদি বলি, আমি বলবো যে সাম্প্রতিকেরও এখন আসলে কোনো বই পড়ার প্রয়োজন নেই। যেটা আপনারা এতদিন পড়েছেন এই জিনিসটাই আপনারা গুছায় নিয়ে আসেন। সাম্প্রতিক থেকে খুবই সামান্য পরিমাণ বিসিএস এর প্রশ্ন এসে থাকে। যদি ব্যাংক পরীক্ষা দেন তাহলে হিসাবটা ভিন্ন। ব্যাংক পরীক্ষা দেখা যায় সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন আসে, তবে বিসিএস এ কিন্তু গতানুগতিক যে প্রশ্নগুলো করা হয় ওইগুলোতে থেকে অনেক প্রশ্ন আসে। সাম্প্রতিক এখন পড়ার প্রয়োজন নেই, আমাদের সাথে যুক্ত হলে আমরা পরীক্ষার আগে দিয়ে আপনাদের সাম্প্রতিকের একটা শর্ট নোট করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সাম্প্রতিকের জন্য ওইটা এনাফ হবে, সাম্প্রতিকটা আপাতত পড়ার প্রয়োজন নেই। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন অপিনিয়ন। আপনারা হচ্ছে স্মার্ট লোক, দেখবেন আপনার তিনজন ইনস্ট্রাক্টর বলছি, আমরা প্রত্যেকে ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। আমাদের মধ্যে যে কমন পোর্শনটুকু থাকছে আপনি সেটা নেবেন, কারণ আপনারাও প্রত্যেকে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস। হ্যাঁ, আপনাদের এক একজনের দুর্বলতার জায়গা একটা, স্ট্রেংথের জায়গা একটা। আচ্ছা, আরিফ প্রশ্ন করেছেন এই কোর্সের ক্লাস কখন থেকে? আমাদের এই কোর্সের ক্লাসটা আমাদের সপ্তাহ দেড়েক হলো শুরু হয়েছে, আমাদের বোধহয় 6টা সেশন হয়েছে। তো বাকি সেশনগুলো আছে, যে সেশনগুলো হয়েছে সেগুলো রেকর্ডেড ক্লাসগুলো রয়ে গিয়েছে, আপকামিং সব ক্লাসে রেকর্ড থাকবে। সো আপনারা এই কোর্সটাতে অ্যাভেল যেতে করতে পারেন, কারণ শুরুতে আমরা যখন এনরোলমেন্ট নিয়েছি তখন আমরা চেয়েছি ম্যাক্সিমাম পার্টিসিপেশন, তখন আমরা 1,000 টাকাতে আমরা এডমিশন নিয়েছিলাম। এখন আমরা যেহেতু আমাদের 6টা সেশন হয়েছে, এই জন্য আমরা এটাকে এখন আরো কমিয়ে মাত্র 799 অর্থাৎ 800 টাকায় আমরা এনরোলমেন্ট নিচ্ছি। ঠিক আছে? আর সালমান কিব, যে আপনার সাবজেক্টিভ প্রশ্নটা করতে পারেন আপনি। আমি তৌহিদ ইকবালের প্রশ্ন হচ্ছে 48 নিয়ে কিছু বলেন। 48 নিয়ে আসলে যেটা আপনার ইতিমধ্যে আপনাদের ইনস্ট্রাক্টর মিস্টার তৌহিদ যেটা বলেছেন, যে আমরা আসলে 150 মার্কস টার্গেট করে আমরা 48-এর আমরা কোর্স আউটলাইন সাজাচ্ছি। তো এটা আমরা আসলে ঈদের পরে শুরু করবো। এটা একটা লং, একটু দীর্ঘমেয়াদী কোর্স হবে। এখানে হয়তো নাম্বার অফ ক্লাসেস আপনারা হয়তো 100 প্লাস আপনার সেশনস থাকবে, এবং 100-এর মতো বা যতগুলো হয়। আমরা আমরা এটা নিয়ে এখনো আর&ডি চলছে আমাদের। আমরা 3 জন, এর 4 থেকে 5 জন ক্যাডার অফিসার আমরা আর&ডি কাজে মানে নিয়োজিত আছি।
আমরা ঈদের কিছু সময় পরে আমরা এটা নিয়ে শুরু করব। আহ আর ভাই আমি 47 আটচল্লিশের ব্যাপারে আমি একটা জিনিস অ্যাড করি। আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি, একটা প্রশ্ন উত্তর দিয়ে নিই, ছোট একটা প্রশ্ন। 47 শীট আমাদের এখানে আলাদা করে আমরা কোনো শীট দিব না, এখানে আমরা কোর্স ফিটাই বুঝতেছেন কতটুকু নমিনাল। এখানে আপনি মূলত আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের সাহচর্য এবং হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট যে আউটলাইন করে গাইডলাইন গুলো, এই গাইডলাইনটা আপনি পারচেস করছেন। এখানে আমরা কিছু কিছু কন্টেন্টের আমরা পিডিএফ দিব আপনাদেরকে, ঠিক আছে? জেড নামে একজন কোয়েশ্চেন করেছেন, হ্যাঁ জোহেল প্লিজ কন্টিনিউ। আটচল্লিশের ব্যাপারে একজন জানতে চাইছেন, আমরা বলে দিই যে মানে আটচল্লিশের প্রিপারেশনটা যখন আমরা নিব তখন আমাদের একটা টার্গেট থাকবে যে প্রিলির পাশাপাশি যেন আমরা রিটেনেরও কিছু কিছু জায়গা আমরা গুছিয়ে দিতে পারি আপনাদের জন্য, এবং রিটেনের কিছু কিছু জায়গার বেসিক যেন স্ট্রং করে দিতে পারি। যেমন আন্তর্জাতিক বিষয়াবলী যেহেতু আমি পড়াই, এটার ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এখানে আন্তর্জাতিক বিষয়াবলীতে রিটেনে 100 মার্ক থাকে, প্রিলিতে থাকে 20 মার্ক। অনেকে মনে করে যে আন্তর্জাতিক বিষয়াবলী আসলে এত পড়বো কেন, মাত্র 20 মার্ক, এখান থেকে 10-12 মার্ক পাইলেই হবে। তো ওইভাবেই যদি আপনি প্রিপারেশন নেন, যখন আপনি রিটার্নে যাবেন আন্তর্জাতিক বিষয়গুলি পরীক্ষা দিলে দেখবেন 3 ঘন্টা সময় থাকবে, কিন্তু আসলে আপনার লেখার জন্য এনাফ ম্যাটেরিয়ালস থাকবে না। তো আন্তর্জাতিক বিষয়গুলি আমরা যখন 48-এর প্রিলির জন্য পড়বো, যেহেতু আমরা অনেক সংখ্যক ক্লাস পাবো, সেই ক্ষেত্রে আপনারা যেন রিটেনেরও একটা মোটামুটি বেসিক গড়ে উঠে, ওইভাবেই 48-এর কোর্স প্ল্যানটা আমরা সাজাবো। অ্যাটলিস্ট আমি বলতে পারি আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে। এবং আশা করি সাহেব ভাই আমার সাথে একমত থাকবে ইংলিশেরও ক্ষেত্রে। কারণ এক্স্যাক্টলি। 48 প্রিলি যখন আমরা প্রিপারেশনটা নিব, আমাদের যেন ইংলিশে রিটেনে যে জায়গাগুলো কাজে লাগবে, হুম হুম ওই হুম। জায়গাগুলো আমরা প্রিলিতে আপনাদেরকে একটা খুব ভালো বেস করে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আম- আমার ক্লাস সংখ্যা বেশি থাকবে। জি এক্স্যাক্টলি, ভাই আমি বলেন। এখানে যেটা বলতে চাচ্ছি, আমরা যখন রিটেন নিই, আপনার আমাদের গেম চেঞ্জার পেজে দেখবেন রিটেন নিয়ে আমরা খুব মানে ইন্টেন্সলি কাজ করছি একটু ভিন্ন মাত্রায়। তো এখানে যেটা বলি, রিটেনের জন্য অনেকেই হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, রাইটিং শিখেন, এসে মুখস্থ করেন, বাট মূলত যে প্রবলেমটা রাইটিং এর ওভারঅল সব পার্টে, আপনি যদি রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন অ্যান্সারের কথা বলেন, আপনি ফোকাস রাইটিং বা এসে রাইটিং এর কথা বলেন, সব জায়গায় গিয়ে মূল যে ব্যাপারটা ক্রুশাল হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আপনার ইংলিশ সেন্টেন্স মেকিং স্কিল। ইংলিশ সেন্টেন্স মেকিং স্কিলটা তারই ভালো হয় যার বেসিক গ্রামারের উপর একটা ভালো কমান্ড থাকে। বেসিক গ্রামার বলতে আমরা বোঝাচ্ছি যার প্রথমত হচ্ছে পার্টস অফ স্পিচ গুলো সম্পর্কে একটা জেনেরিক আইডিয়া থাকে, যে সেন্টেন্সের যে বিভিন্ন টাইপ আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স গুলা, কোন সেন্টেন্স কিভাবে তৈরি হয়, কোন ক্লজ কি, এদের মধ্যে ট্রান্সফরমেশন গুলা সম্পর্কে যার ভালো আইডিয়া থাকে, এইগুলা যার যখন শুরুতে আপনাকে রিলেট করে পড়িয়ে দেওয়া হবে, তখনই আপনার যে রিটেনে ভালো করা সম্ভব, নচেত কোনোভাবেই না। ঠিক আছে? হ্যাঁ, সালমান কি বিরা প্রশ্ন করতে চাচ্ছিলেন, বাড়ি থেকেই প্রিলির অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? প্রিলি রিটার্ন প্রিপারেশন নেওয়া আপনি আমাদের কোচিং এও ভর্তি হবে, ইটস নট লাইক মানে এটাও নেসেসারি না। হ্যাঁ, আপনার ব্যাপারটা হচ্ছে আপনার দুর্বলতা আছে কিনা, আপনার যদি দুর্বলতা থাকে, কোনো বিষয়ে দুর্বলতা যদি আপনি কাটিয়ে না উঠতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্স নিবেন, বাট এটা তো অবশ্যই ম্যান্ডেটরি না, মোটেও ম্যান্ডেটরি কোনো কিছু না। মেহেদী হাসান চঞ্চল, আপনি বাসায় বসে নিতে পারবেন, আর এখন তো অনলাইনে অনেক সার্ভিস অ্যাভেল করতে পারবেন আপনি দেশব্যাপী। যারা মোটামুটি ভালো পড়ান, ক্যাডার অফিসাররা আছেন, এছাড়া বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছেন, তারা অনেকে অনলাইনে তারা সেবা দিচ্ছেন এবং খুব নামমাত্র ফিতে তারা সেবা দিচ্ছেন। আপনি এগুলো দেখেন, শুনেন, শুনে যেখানে মনে হয় যে না এদের থেকে আসলে আমার শেখার আছে, নেয়ার আছে, এরা এখানে মার্কেটিং স্টানবাজি কম, আমরা অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলো জানতে পারছি, সেখানে আপনি এনরোল করেন বাড়ি থেকেই, ইন্টারনেট তো সব জায়গায় আছে। সালমান কিবরিয়া প্রশ্নটা করেন, আপনার আপনার প্রশ্নটা করেন, আমরা র্যাপ করবো। জি। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাই। আমি বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এথিক্স, ভূগোল আর মেন্টাল এবিলিটি 155 নম্বরের প্রিপারেশনটা ভাইয়া গুছিয়ে নিয়েছি। এখন এই সময়টাতে আসলে ভাইয়া রিভিশন স্ট্র্যাটেজি আর বাকি থাকে ভাইয়া ম্যাথ, সায়েন্স, আইসিটি। আসলে এই সময়টায় প্রিপারেশনটা, রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত ভাইয়া, বা কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত? ওটাই আপনি যেটা বলছেন, যে গুছিয়ে তুলে ফেলেন, যে সাবজেক্ট বললেন এগুলো গুছিয়ে ফেলা মানে প্রিলিমিনারিতে পাস করে যাওয়া, এটা হচ্ছে অনেকটা একটা মানে আপেক্ষিক রিলেটিভ একটা বিষয়। গুছিয়ে ফেলাটা হচ্ছে আপনি আপনার টার্মসে গুছিয়েছেন, তো আপনি যদি কনফিডেন্ট থাকেন দ্যাটস গ্রেট। আপনার এখন বিভিন্ন এই সাবজেক্টগুলো মডেল টেস্ট দেওয়া উচিত, পরীক্ষা দেওয়া উচিত। আর অন্য অন্য যে যে জায়গাগুলো বললেন, ম্যাথ, আপনি যে সাবজেক্টগুলো বাকি রেখেছেন, এতে বোঝা যাচ্ছে আপনি হয়তো সায়েন্সের সাবজেক্টগুলোর প্রতি আপনার একটু ফোবিয়া আছে। তো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে যদি আমি কাজ করি, তারপর আমার মনে হয় তৌহিদ ভাই একটু ভালো উত্তর দিতে পারবেন। তৌহিদ ভাই, ওনার প্রশ্নটা একটু হয়তো শুনেছেন, একটু যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, জি। তো এখন আসলে ম্যাথের ক্ষেত্রে আপনাকে বেসিক গুলো আহ একটু কাভার করে, আমি আসলে রহমত ভাইকে বলবো যে এই ভাইয়াকে আমার একটা ক্লাস বা দুইটা ক্লাস যদি ওনাকে একটু পাঠিয়ে দিতেন। তো আমরা এখানে আসলে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা বেসিকটাকে প্রথমে আপনাকে বুঝিয়ে দিব, তারপরে হচ্ছে কি কি টাইপের ম্যাথ আসতে পারে সেটা আমরা আসলে আইডেন্টিফাই করব। এবং ওই ম্যাথ গুলো যদি আপনি বুঝেন, আসলে আমরা ক্লাসে আপনাকে ম্যাথ গুলো বুঝিয়ে দিব, এবং বুঝে আপনি যদি অল্প একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে ম্যাথে আসলে আপনি 70 মার্ক আনসার করে আসতে পারবেন।
তো এটা আসলে আমি এখন বললে তো আর হবে না। আমার মনে হয় আ- আপনি আমাদের একটা বা দুইটা ক্লাস আসলে রহমত ভাই আপনাকে যদি আর পাঠিয়ে দেয়, আপনি দেখলে আসলে বুঝতে পারবেন। শতকরার একটা ক্লাস হয়েছিল। আর আগামীকালকে একটা ক্লাস যদি আপনি করেন ইন্টারেস্টের উপরে, সুদের উপরে, আমার মনে হয় তাহলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে। কালকে সুদের ক্লাসটা করে দেখেন, আর রহমত ভাই ওনাকে একটা ক্লাস একটু পাঠিয়ে দিন। কালকে সুদের ক্লাসটা করলে আশা করি আহ কথায় তো আসলে এমনি কাজ হবে না, ক্লাসটা করে দেখেন। তাহলে আমার মনে হয় যে সুদ থেকে যেই ম্যাথই আসুক না কেন বিসিএস এ, আমার মনে হয় আপনি মিস করবেন না। এছাড়া আমি আ- একটু এখানে অ্যাড করি আপনাদের তৌহিদ স্যার, উনি যেভাবে আপনি যে সাবজেক্টগুলোর কথা বলেছেন প্রত্যেকটা সাবজেক্টই আমাদের গেম চেঞ্জারে বিসিএস এর পার্টটাতে কভার করছেন হচ্ছে তৌহিদ স্যার। তা আপনি যদি ওনার এই সেশনগুলো একটু জাস্ট ফলো করেন, কারণ আমরা আসলে টিপিক্যাল যেটা হয় মানে একটা ট্র্যাডিশনাল কোচিং সেন্টারে গেলে যেটা হয় আমাদের লম্বা সব কিছু পড়াইতে হবে, অনেক নাম্বার অফ ক্লাসেস। তো এই জায়গাটা থেকে বের হয়ে এসে মানে আমরা স্টুডেন্ট হিসেবে যখন প্রিপারেশন নিয়েছি, যে আপনি এখন যে কোশ্চেনটা করছেন, আপনার জায়গায় থেকে আমরা যে পড়াটুকু পড়েছি এবং পড়ে আমরা আসলে এই বিসিএসটা ক্র্যাক করেছি, সেই অভিজ্ঞতার আলোকে আমরা আসলে কন্টেন্ট গুলো সাজাই। তো আপনার যদি এই তিনটা সাবজেক্ট আসলে দুর্বলতা থাকে, যেহেতু আপনি অন্যান্য সাবজেক্ট প্রিপারেশন গুছিয়ে এনেছেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি আমাদের এই ক্লাসগুলো থেকে অবশ্যই বেনিফিটেড হবেন। হ্যাঁ, অবশ্যই বেনিফিটেড হবেন, এবং এখানে যে কন্টেন্ট গুলো তো স্যার দেখাবেন সেগুলো পড়লে আপনি এখানে একটা, যেহেতু এই সাবজেক্ট আপনি পড়েন নাই, কিছুটা হলে দুর্বলতা আছে, আপনি একটা সিগনিফিকেন্ট ভালো মার্ক আপনি তুলতে পারবেন, এইটুকু আমি আপনাকে কমিটমেন্ট দিতে পারি। এটা যদি আমি মানে কি বলবো, আমরা কমিটমেন্ট রাখতে না পারি, সেই ক্ষেত্রে আমি যে কোনো দাবি প্রত্যুত্তর দিতে আমি মানে আর ভাই প্রস্তুত আমি আছি। আমি একটা কথা বলি যে সালমান কিবরিয়া মানে মাত্র যে প্রশ্নটা করলেন যে আপনি অনেকগুলো সাবজেক্ট গুছিয়ে এনেছেন, এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার প্রিপারেশনের মধ্যে একটা বড় গ্যাপ আছে, যেটা হচ্ছে আপনার প্রিলির জন্য একটা প্রিলি ব্যর্থ করে দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে যে 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 সাবজেক্টগুলো আপনি গুছিয়ে এনেছেন, এই সাবজেক্টগুলো আসলে যে আপনার কমন পড়বে এই সাবজেক্টগুলো থেকে, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা কিন্তু আসলে গুছানোর কিছু নাই। মোটামুটি আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়তে পারি। তবে আপনি যদি একটা মেজর সাবজেক্ট যেমন ম্যাথ, মেন্টাল এবিলিটি, সায়েন্স, আইসিটি, এগুলো যদি আপনি গ্যাপ রেখে দেন, তাইলে কিন্তু আসলে এগুলো থেকে কিন্তু বেসিক জায়গা যদি আপনি পড়ে ফেলেন, তাহলে আপনি ম্যাথ যে ধরনের ম্যাথে আসুক না কেন, বেসিক ক্লিয়ার থাকলে আপনি অ্যান্সার করতে পারবেন। তবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু আপনি আসলে যতই পড়েন, সাধারণ জ্ঞানে কিন্তু শেষ নেই কোনো একটা। তো আমি এটাই বলবো যে আমাদের যে ম্যাথ এবং সায়েন্স আইসিটি ক্লাসগুলো তো ইচ্ছা নিবে, তো এটা যেহেতু একদম ডাইজেস্ট আকারে ক্লাসগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে পড়ানো হবে। আপনি যদি এখান থেকে সাবজেক্টটা বললো 65% মার্ক ক্যারি করতে পারেন, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রিপারেশনটা কমপ্লিট হবে। যেহেতু বাকি সাধারণ জ্ঞানগুলো মোটামুটি আপনি পড়ে ফেলেছেন, আপনার এই 65% যেন অ্যাভারেজ মার্ক ছুটে না যায়, সেটা কিন্তু আপনার মেক শিওর করতে হবে। তাইলে পিলিতে টিকার একটা সম্ভাবনা থাকবে। যদি এগুলো গ্যাপ রেখে দেন, তাইলে কিন্তু আসলে পিলিটা টিকা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কাটমার্ক তোলাটা। আচ্ছা, নীতির জায়গা থেকে বুশরা একটা কমেন্ট করেছেন, আমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে টেকনিক্যাল ক্যাডার দিলে স্ট্যাটিস্টিক্স থেকে কেমন কোশ্চেন আসে বিসিএস, এইটা আপনার এই মুহূর্তে, এইটা আপনার কোনো কনসার্নই হওয়া উচিত না। আপনি যখন আপনার ওই যখন বোথ টেকনিক্যাল ক্যাডারের লিখিত পরীক্ষা দিবেন, তখন এটা আপনার কনসার্নের বিষয়। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্স থেকে পাশ করে আসছেন, এখানে খুব বেসিক কম্পোনেন্ট গুলো, এলিমেন্টারি লেভেলের জিনিসগুলো এখানে থাকবে। আপনাকে সবার আগে নিশ্চিত করতে হবে আপনি প্রিলি পাস করবেন কিনা, প্রিলি পাস কিভাবে করবেন। তারপর রিটার্নে ক্যাডার পাইতে হলে শুধু আপনার সাবজেক্টিভের নাম্বার কিন্তু আপনার ক্যাডার দিবে না, ঠিক আছে? তো এইটা এই মুহূর্তে আপনার মানে টপিক অফ কনসার্নই না, এইটা নিয়ে আপনার ভাবার কিছু নেই, এগুলো আপনি পরে আরো জানতে পারবেন। এটা আমি আপনাকে এনকারেজ মানে ডিসকারেজ করছি এখন, এই মানে এই ব্যাপারটা এখন আপনার মাথায় নেওয়ার কোনো কিছু নাই। এটা আপনি খুব অল্প সময়ে কভার করতে পারবেন। কিন্তু বাকি যে জিনিসগুলো সবার আগে তো আপনাকে প্রিলি পাস করতে হবে, এটাই তো একটা লম্বা জার্নি। তারপর রিটেন অন্যান্য সাবজেক্ট আছে, দেন আপনার সাবজেক্টিভ ব্যাপার থাকবে, তাই না? আপনি সাবজেক্টিভ পরীক্ষা যদি নাও যান, তাও তো আপনার জেনারেল ক্যাডার সহ নন ক্যাডার দিয়ে আপনার মানে হাজার হাজার পদ আপনার জন্য ফাঁকা রয়েছে। তো আপনাকে ওইভাবে ভাবতে হবে। এইটা এই মুহূর্তে আপনার টপিক অফ কনসার্ন হওয়াই উচিত না, ঠিক আছে? আমার আমার মনে হয় আমরা রমজান মাস, এই মুহূর্তে অনেকে আরো টায়ার্ড আছেন, সারাদিন রোজা ছিলেন, আমরা এই মুহূর্তে শেষ করতে পারি। এছাড়া আপনাদের আরো যে কোনো কোয়েশ্চেন আপনারা আমাদের কাছে করতে পারেন। আপনারা আমাদের মেসেঞ্জারে ইনবক্স মানে ইনবক্সে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এছাড়া আমরা কিভাবে ক্লাস নিই এগুলোর জন্য জব স্পেস গেম চেঞ্জার আমাদের ইউটিউব পেজে দেখতে পারেন, আমাদের ফেসবুক পেজটা দেখতে পারেন, ইউটিউব চ্যানেলটার কথা বলেছি, আপনারা আইডিয়া পাবেন। তোমাদের শর্ট এছাড়া সিলেবাস না ফুল সিলেবাস? আগামীকালকের ক্লাসটা আমরা আপনাদের জন্য মানে উন্মুক্ত রাখবো। যারা যারা ক্লাসটাতে পার্টিসিপেট করতে চান কাইন্ডলি আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে কালকে ক্লাসের লিঙ্কটা দিয়ে তো দিব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবাইকে শুভকামনা। আশা করছি আপনাদের এই সেশনটা ভেরি ভেরি কিছুটা হলে ইম্পর্টেন্ট। আপনাদের একটু হেল্প হবে। পরীক্ষা আমরা একটা ফাইনাল মডেল টেস্ট নিব, একটা ফাইনাল মডেল টেস্ট। হ্যাঁ, আপনারা যা দেখতেই পাচ্ছেন আমরা কি সার্ভিস ফি নিচ্ছি, চার্জ নিচ্ছি। তো এখানে আমরা আকাশ কুসুম কোনো কিছু কমিটমেন্ট করছি না, একটা ফুল ফ্লেজের একটা মডেল টেস্ট হবে, ফুল 200 মার্কসের একটা মডেল টেস্ট হবে এই কোর্সে, ঠিক আছে? ওকে, সবার জন্য শুভকামনা। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, আমার মনে হয় আমরা এখানে বিদায় নিতে পারি। তো স্যার, জয়ের স্যার, আপনার জায়গা থেকে জি, যদি কিছু বলুন। ঠিক এখন আছে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি তাহলে। জি, জি, ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।